হ্যালো, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। যারা ফেসবুক থেকে জয়েন হয়েছো তারা লাইভটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানিও। আমি ইউটিউব থেকে জয়েন হয়ে নেই, দেখতে তো না, সরি, শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানিও। হ্যাঁ, আমি হচ্ছে ইউটিউব থেকে জয়েন হয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। সো একটু আমাকে জানাও যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। ইন দ্য মিন টাইম আমি একটু চেক করে নেই যে সব জায়গা থেকে লাইভটা পারফেক্ট আছে কিনা, ঠিক আছে? তারপর আমরা ক্লাস শুরু করব। আমি আগে ফেসবুকে যাচ্ছি। কমেন্টগুলো একটু দেখে নেই। হ্যালো রাজওয়া, ওয়াসিফ। ওকে, থ্যাংক ইউ ওয়াসিফ। ঠিক আছে, আর ইউটিউবটা থেকে একটু দেখে নেই। আচ্ছা ফাইন, এখানেও কমেন্ট দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। সবাই একটু চলে আসো, পড়াশোনা করছো, সবার কি অবস্থা সবাই একটু বলো তো আমাকে। এই সাইডের পর্দাটা ঠিক, সবার কি অবস্থা বলো তো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আজকে বুঝছো তোমাদের যেন একদম পারফেক্ট থাকে, তার জন্য কয়বার যে মানে টেস্ট লাইভে গেছি তোমরা এটা ভাবতে পারবা না। কয়বার যে টেস্ট লাইভে দেখো আমার চোখ মুখ শুকাই গেছে, দেখছো টেস্ট লাইভ করতে করতে আমার চোখ মুখ শুকাই গেছে। আচ্ছা, সবাই আগে এটা বলো যে পড়াশোনা যে করছো সেইটার কি অবস্থা সেটা একটু বলো আমাকে। হ্যাঁ, যে পড়াশোনা যে করছো সেটার কি অবস্থা, কিরকম লাগছে, পড়াশোনা করতে পেরে ভালো লাগছে? আর একটা জিনিস আমি বিশ্বাস করি, যারা পড়াশোনা করছো তারা এটা ফিল করতে পারবা যে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। এই জিনিসটা ফিল করতে পারছো না সবাই? এবং আমাকে অনেক স্টুডেন্ট, যেহেতু আমি আমার কোর্সের স্টুডেন্টদের সাথে একদম কানেক্টেড, সো আমাকে কিন্তু আমার স্টুডেন্টরা বলতেছে যে আপু, এমনও মেসেজ আসছে যে আপু আমি পড়েছি, পড়ার পরে আমি যখন কোশ্চিন ব্যাংকটা সলভ করতে যাচ্ছি আমি দেখছি যে আমি পারছি না। তাহলে আপু কিভাবে পড়লে আরো আমি বেটার করতে পারবো যেন আমি একবার পড়েই কোশ্চিন ব্যাংকটা সলভ করতে পারি? এটাও কিন্তু কোশ্চিন আসছে। তো তখন আমি বলছি যে দেখো, একবার পড়েই তুমি পারবা না, এটা তোমাকে বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে। সো তোমরা আশা করি যারা ক্লাস করতেছো এই সময়টাতে বুঝতে পারতেছো, স্পেশালি যারা পড়াশোনা করা শুরু করছো বুঝতে পারতেছো যে কেন আমি কোর্সটা 1 বছরের মধ্যে শেষ করব, কারণ পর্যাপ্ত পরিমাণে তোমাদেরকে রিভিশন দিতে হবে। এবং হ্যাঁ, একটা কথা তোমাদেরকে স্পষ্ট আজকে লাইভটাতে বলে দিতে চাই, তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা পরে হইছে, কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু আগায় আসবে। তাহলে তোমরা ওই যে যেরকম 9-এ একটা সিলেবাস পড়ে 10-এ আরেকটা সিলেবাস পড়ে একটা ভেজাল পেকে গেছিল, মনে আছে? সেম ঘটনা এবার আবার হবে। মানে তোমাদের সাথে আবার একটা ভেজাল পাকতে যাচ্ছে। সো ভেজাল যেন ওই সময় গিয়ে না পাকে, কারণ ওইটাতে একটা অ্যাডমিশনের উপরে এফেক্ট পড়বে, অ্যাডমিশনও আগায় আসবে। তো তোমরা পারফেক্টলি হচ্ছে ক্লাস করাটা স্টার্ট করে দাও, ঠিক আছে? সো আজকে 2 নম্বর পর্ব পড়বো। আজকের পর্বটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তোমরা টপার্স ব্লুপ্রিন্ট দেখলেও বুঝতে পারবা যে ওখানে গ ঘ এর মধ্যে এতগুলো হচ্ছে কোশ্চিন আছে। এবং তোমরা এটাও খেয়াল করবা যে আমাদের টপার্স ব্লুপ্রিন্টের যে কোশ্চিনগুলো আছে, 1 মাস পরে এইচএসসি 26 পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। 1 মাস পরে জীববিজ্ঞানের যে পরীক্ষাটা হবে, পরীক্ষা যেহেতু জীববিজ্ঞান একদম লাস্টের দিকেই হয়, তোমরা খেয়াল করে দেখবা যে সেখানে কোশ্চিন কমন এসেছে। আমি তোমাদেরকে এটা জানাবো, বাট তোমরাও কোশ্চিনটা চেক করে নিয়ে দেখতে পারো যে ফার্স্ট অধ্যায় থেকে যে কোশ্চিনগুলো আসছে সেগুলো হচ্ছে কমন আসছে। আজকের ক্লাসটা থেকে তোমার ইয়ার ফাইনাল,
তোমার টেস্ট ইয়ার ফাইনালে 100% ইচ অ্যান্ড এভরি কলেজ, ইয়ার ফাইনাল কলেজে উঠে কোনো ধরনের সিটি পরীক্ষা, তারপরে তোমার টেস্ট পরীক্ষা এবং পরবর্তীতে যে কোনো পরীক্ষার জন্য আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে আপু মাত্র 4টা টপিক, আপনি তো গতদিন অনেক টপিক পড়াইছিলেন। না, আজকের ক্লাসের টপিকগুলো খুব ভারী ভারী টপিক। তার মধ্যে সবচেয়ে ভারী টপিক হচ্ছে কোষ প্রাচীর এবং আমাদের হচ্ছে কোষ ঝিল্লি, এই দুটো খুবই ভারী টপিক। আর আমরা বইয়ের সিকোয়েন্সটা যদি ফলো করো দেখবা যে বইতে আগে কোষ প্রাচীর আছে, তারপরে হচ্ছে আমাদের প্রোটোপ্লাস্ট আছে, তারপরে কোষ ঝিল্লি আছে, তারপরে সাইটোপ্লাজম আছে। বাট প্রোটোপ্লাস্ট আর সাইটোপ্লাজম দুটো প্রায় সেম, মানে এদের বৈশিষ্ট্য সেম। ইভেন বইয়ের মধ্যে এটাও লেখা আছে যে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যই সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য, এরকমও লেখা আছে, বুঝতে পারছো? সো এই কারণে আমি যেই তোমাদের টপার্স ব্লুপ্রিন্ট দিচ্ছি সেটা বলো বা আমার ক্লাসের লেকচার বলো, সব জায়গাতে এই দুটো হচ্ছে একসাথে পড়ানো হবে এবং লাস্টে হচ্ছে আমাদের কোষ ঝিল্লি পড়ানো হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, একটু এসিটা বাড়িয়ে নিই, হ্যাঁ আচ্ছা ওকে। সো এইবার চলো স্টার্ট করে দেই। আচ্ছা, আমরা প্রথমে পড়ছি কোষ প্রাচীর বা সেল ওয়াল। তো আমরা এখন একটা একটা করে যখন অঙ্গাণু পড়বো, প্রতিটা অঙ্গাণু পড়ানোর প্যাটার্ন যেটা হবে, মানে প্রতিটা অঙ্গাণুর প্যাটার্ন যেটা হবে, প্রতিটা অঙ্গাণুতে ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচারটা আগে থাকবে, এরপরে হচ্ছে রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার থাকবে। সো আমি তোমাদের একটু বইতেও দেখাই দিচ্ছি, খেয়াল করো। এই দেখো, প্রথমে হচ্ছে ভৌত গঠন আছে, তারপরে হচ্ছে আমাদের এই যে পরে গিয়ে সূক্ষ্ম গঠন যদি থাকে সেটা আলাদা বিষয়, ওইটা পরে। খেয়াল করো, ভৌত গঠনের পরে রাসায়নিক গঠন আছে, ঠিক আছে? আমি একটু জুম করে দিই। ভৌত গঠনের পরে তোমার হচ্ছে রাসায়নিক গঠন আছে এবং এরপরে হচ্ছে কাজ আছে, মানে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু এই সেম প্যাটার্নে চলবে। প্রথমে ভৌত গঠন, তো ভৌত কি? এই যে তন্দ্রা আপুকে দেখতে যেমন, এটা হচ্ছে ভৌত গঠন। আর রাসায়নিক গঠন কি? তন্দ্রা আপু হচ্ছে মনে করো শর্করা দিয়ে তৈরি, আমিষ দিয়ে তৈরি, তারপরে হচ্ছে লিপিড দিয়ে তৈরি, এই বিভিন্ন, বা মনে করো তন্দ্রা আপু মাটি দিয়ে তৈরি, ঠিক আছে? সো এই মাটি হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, একটা জড় পদার্থ। তো তন্দ্রা আপু এক্স্যাক্টলি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে রাসায়নিক গঠন। আর এরপরে তন্দ্রাপুর কাজ কি? তন্দ্রাপুর কাজ হচ্ছে তোমাদেরকে পড়ানো, ঠিক আছে? সো এই প্যাটার্নে সবগুলো যাবে, ফাইন। তো আমরা প্রথমে ভৌত গঠনের প্রথম যে পয়েন্টটা দেখছি সেটা হচ্ছে মধ্যপর্দা। বোঝা যাচ্ছে নাম শুনে, এটা কোনো একটা কিছুর মাঝখানে থাকবে। সো এইটা মেনলি হচ্ছে দুটো সেলের মাঝখানে থাকে। তো মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা, ঠিক আছে? পর্দা মানে হচ্ছে মেমব্রেন, ল্যামেলা, এগুলো সবই হচ্ছে পর্দার ইংলিশ। কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী পর্দা হিসেবে কাজ করে তাকে কি বলে? মধ্যপর্দা বলে। তো এটার আমরা একটু ছবিটা দেখে ফেলে 1 সেকেন্ডে বুঝে যাব। আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এটা একটা কোষ, এটা আরেকটা কোষ। এই কোষের মাঝে পার্পল কালার, পার্পল হচ্ছে আমার প্রিয় কালার, এই পার্পল কালারের যে হচ্ছে আমরা লেয়ারটা দেখতে পাচ্ছি এটাই মধ্যপর্দা। কেন মধ্য? কারণ দুটো কোষের মাঝের পর্দা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মধ্যপর্দা। খুবই সুন্দর কথা। এরপরে এটা উৎপন্ন কখন হয়, মানে এই মধ্য পর্দাটা একটা কোষে কখন তৈরি হয়? তো মধ্য পর্দাটা মাইটোসিসের যে টেলোফেজ পর্যায়টা আছে, মাইটোসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন তোমরা জানো, সেইটার যে টেলোফেজ পর্যায়ে আছে, কারণ টেলোফেজ পর্যায়ে কি হয়? দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তো দুটো নিউক্লিয়াস তৈরি হওয়ার পরের স্টেপ কি? দুটো নিউক্লিয়াস তৈরি হওয়ার পরের স্টেপ হচ্ছে সাইটোকাইনেসিস হওয়া, বা হচ্ছে দুইটো নিউক্লিয়াস, এই যে মনে করো দুইটো নিউক্লিয়াস যে তৈরি হয়েছে একটা কোষের মধ্যে, দুইটো নিউক্লিয়াস তৈরি হয়েছে, এর পরের স্টেপটা হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ পড়া। এই দাগটা পড়ার অর্থ হচ্ছে এটা একটা কোষ, এই দিকে এটা আরেকটা কোষ। তো এই যে দুটো কোষ যে তৈরি হবে তখনই তো মাঝখানে যে জিনিসটা লাগবে সেটাই তো মধ্যপর্দা। এটাই তো আমরা একটু আগে দেখলাম যে দুটো কোষের মাঝখানে যেটা, সেটাই মধ্যপর্দা। তাহলে এই যে সুন্দর মতের মাঝখানে একটা মধ্যপর্দা তৈরি হয়ে গেল। তাহলে কোষ বিভাজনের মাইটোসিসের টেলোফেজ পর্যায়ের সময় আমাদের হচ্ছে মধ্যপর্দাটা শুরু হয়, হ্যাঁ? আচ্ছা ওকে। এরপরে এই যে মধ্য পর্দাটা তোমরা এর পরেও দেখবা যে প্রতিটা অঙ্গাণু কোনো না কোনো একটা অঙ্গাণু থেকে উৎপন্ন হয়, যদিও কোষ প্রাচীর কিন্তু অঙ্গাণু না। আজকে আমরা যেগুলো পড়ছি এগুলোর কোনো কিছুই অঙ্গাণু না, এটা আগে আমি ক্লিয়ার করে দিই। আমরা 3 নম্বর পর্ব থেকে অঙ্গাণু পড়া শুরু করব। সো এটা হচ্ছে কিন্তু অঙ্গাণু না। তো উৎপন্ন হওয়ার অঙ্গাণু যেটা, সেটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট।
আমি এখন তোমাদেরকে বুঝাবো ফ্র্যাগমোপ্লাস্টটা কি, তার আগে বলে নিই। তো মধ্য পর্দাটা উৎপন্ন হয় সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট থেকে এবং গোলজি বডি থেকে আসা ভেসিকল থেকে। ঠিক আছে, গোলজি বডি তো একটা কোষীয় অঙ্গাণুর নাম, তোমরা এটা জানো, এটা আগামী ক্লাসের টপিক। ওইখানের একটা পার্ট হচ্ছে ভেসিকল। ভেসিকল মানে তোমরা আপাতত বুঝবা যে এটা একটা থলের মতো স্ট্রাকচার, একটা এরকম একটা ঝোলার মতো স্ট্রাকচার, ওইটা থেকে হচ্ছে আমাদের মধ্য পর্দাটা তৈরি হয়। এখন আপু ফ্র্যাগমোপ্লাস্ট কি, এটা আমরা কোষ বিভাজনের সময়ও পাবো। তোমরা একটু খেয়াল করবে, একদম ডান সাইডে ছোট্ট করে যে একটা ছবি আছে, এই ছবিতে দেখানো হয়েছে আসলে এই যে ফ্র্যাগমোপ্লাস্টকে হচ্ছে চিহ্নিত করা হয়েছে। মূলত ফ্র্যাগমোপ্লাস্ট কোনো কোষীয় অঙ্গাণু না। এইটা যখন হচ্ছে এটাকে কি বলে, মানে কোষ বিভাজনটা হয়, তখন একটা শেপ তৈরি হয়, যেই শেপটাকে আমরা ফ্র্যাগমোপ্লাস্ট বলি। মানে কোষ বিভাজনের সময় ওই যে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে এমন একটা স্ট্রাকচার তৈরি করে যেটা পরবর্তীতে আমাদেরকে হেল্প করে কি করতে বলো তো, যেটা না টপার্স ব্লুপ্রিন্ট কোর্সে ভর্তি না হলে নেওয়া যাবে না। আচ্ছা, সো এই যেটা আমাদেরকে কি করতে হেল্প করে বলো, যেটা আমাদেরকে এই কোষটা গঠন করতে হেল্প করে, কোষের প্রাচীরটা স্পেসিফিক্যালি গঠন করতে হেল্প করে। তাহলে আমরা সুন্দর করে জাস্ট মনে রাখবো যে এটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা মাইটোসিসের টেলোফেসের সময় উৎপন্ন হয়। এটা আসলে এরকম একটা ব্যারেল শেপ স্ট্রাকচার, হ্যাঁ, এরকম একটা শেপের স্ট্রাকচার। সো এইটা এবং গোলজি বডি থেকে আসা ভেসিকল হচ্ছে দিয়ে এটা তৈরি হচ্ছে। এবং এই মধ্য পর্দাটা কি দিয়ে তৈরি, এই মধ্য পর্দাটা পেকটিন দিয়ে তৈরি। আপু পেকটিন কি, তোমরা সেলুলোজ জানো, তোমরা শর্করা জানো, এগুলো প্রত্যেকটা আগে একটা রাসায়নিক পদার্থের নাম। মানে আমি আলাদা করে তোমাকে কোনো মানে বলতে পারবো না যে এক্স্যাক্টলি এই জিনিসটা কি। আমরা পরবর্তীতে এগুলোর বিভিন্ন গঠন স্ট্রাকচার এগুলো শিখবো। এগুলো সবগুলো একটা রাসায়নিক পদার্থ, যেরকম সেলুলোজ, ঠিক একইভাবে এটা হচ্ছে পেকটিন। তো পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটা জেলির মতো হয়, যেটা আমরা ছবিতেও দেখছি যে এটা হচ্ছে জেলির মতো একটা স্ট্রাকচার। হ্যাঁ, এইবার তোমাদেরকে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, এরপরে আমরা হচ্ছে পড়বো মধ্য পর্দার পরে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর এবং হচ্ছে টারশিয়ারি প্রাচীর, এটা পড়বো। তার আগে আমি একটু তোমাদেরকে বইটা দেখাই। দেখো, তোমরা একটু খেয়াল করো, বইয়ের অংশটা একটু খেয়াল করো। এই যে এইটুকু আমি তোমাদেরকে এতক্ষণ পড়াইছি, হ্যাঁ, আমি কিন্তু শুরুতে এই অংশটা পড়াই নাই, তার মানে কি এই অংশটা বাদ যাবে না। তোমরা যারা গত ক্লাস করে বই পড়ছো তারা জানো যে বইয়ের একটা শব্দও কিন্তু আমি বাদ দেই নাই। দুই একটা শব্দ যেটা বাদ দিয়েছি সেটা আমি বলে দিয়েছি, যেটা এটা পরের পর্বে হচ্ছে পড়ানো হবে, ওখানে ডিটেলস পড়ানো হবে। বাট সবগুলো শব্দ আমি টাচ করে গেছি। একটা জিনিস তোমাদেরকে একটু বুঝতে হবে, আমি যদি তোমাদেরকে বই দেখায় পড়াইতাম, তুমি প্রত্যেকটা লাইন সুন্দর মতো বুঝে যেতা, কিন্তু বুঝার পরে এটার তো একটা আলটিমেট আউটকাম থাকতে হবে, সেই আলটিমেট আউটকামটা তোমার কাছে থাকতো না। এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে, যেইভাবে পড়ালে তোমার একদম অ্যাডমিশনের দিন পর্যন্ত সবকিছু মাথার মধ্যে গেঁথে যাবে, সেই ব্যবস্থাটা আমি করছি। এবং ক্লাসের পর আমি বলছি না যে তোমাদের সারা মানে একদম অ্যাডমিশন পর্যন্ত আমি দায়িত্ব নিছি, সো ক্লাসের পর আমি তোমাদেরকে ছেড়ে দিব না, এটা আমি সবসময় বলছি। এই কারণেই কিন্তু আমি তোমাদেরকে একটা টপার্স ব্লুপ্রিন্ট দিয়ে দিচ্ছি, যেটা দেখে পড়ে তোমরা একদম ঘুমায় পড়তে পারবা, এরকম একটা জিনিস। তো এরপরে যাই মধ্য পর্দার পরের যে লেয়ারটা, সেই লেয়ারটা। এখন অনেকের এখানে একটা কনফিউশন থাকে, অনেকে বুঝো না যে আপু মধ্য পর্দা তো বুঝছি, মধ্য পর্দার পরের লেয়ারটা আসলে কোথায় তৈরি হয়। মধ্য পর্দার পরের লেয়ার হচ্ছে এইটা, ঠিক আছে, মধ্য পর্দার পরের লেয়ার হচ্ছে এটা। আচ্ছা, সো মধ্য পর্দার পরের লেয়ার হচ্ছে এটা, আমি একটু দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে মধ্য পর্দার পরের লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এই যে মধ্য পর্দার পরের লেয়ার মানে ভেতরের যে লেয়ারটা, সেটাকে আমরা হচ্ছে প্রাইমারি ওয়াল বলতে পারি। এই দেখো প্রাইমারি ওয়াল, এবং তারও আগের যে লেয়ারটা, এই যে এই লেয়ারটা, সেটাকে আমরা সেকেন্ডারি ওয়াল বলতে পারি। মানে ওয়ালগুলো কিন্তু আরো ভেতরের দিকে, মানে অনেকে এভাবে ভাবে যে এটা মনে হয় কোষ, এটা যদি মধ্য পর্দা হয়, তারপরে মনে হয় এইটা হচ্ছে প্রাথমিক পর্দা এবং এইটা হচ্ছে সেকেন্ডারি পর্দা। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা কিন্তু ভেতরের দিকে। তুমি এই ছবিটাই খেয়াল করে দেখো, মধ্য পর্দা হচ্ছে দুটো কোষকে আলাদা করে, সো অবভিয়াসলি যেটা দুটো কোষকে আলাদা করে দিচ্ছে, এরপরে তো লেয়ারগুলো ভেতরের দিকে আসবে, ঠিক আছে। এই কনফিউশনটা তোমরা কিন্তু রাখবা না। ইভেন তোমরা বইয়ের ছবিটাও খেয়াল করতে পারো, বইয়ের ছবিটা দেখলে তোমরা আরো এটা ক্লিয়ার হবা। তোমরা দেখো বইয়ের যে ছবিটা আছে, এই দেখো খেয়াল করো, দেখো খুব সুন্দর করে এখানে বলা আছে, এই যে এটা হচ্ছে আমাদের মধ্য, আচ্ছা অন্য একটা কালি দিয়ে দেখাই, দেখো
এই যে দেখো, এইটা হচ্ছে তোমাদের মধ্যপর্দা। হ্যাঁ, এই যে আমি যখন যে যে অংশটা লাল মার্ক করতেছি, এটা মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে যখন আরো রাসায়নিক পদার্থ জমা হতে থাকে, তখন যে জিনিসটা তৈরি হয়, মনে করো সেটা আপু হচ্ছে তোমাদের বেগুনি কালি দিয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্দা। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্দা। ঠিক আছে, এইটা। এরপরে আরো আরেকটা লেয়ার যদি জমা হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি পর্দা। এই যে এবার যে নীল কালি দিয়ে আঁকাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পর্দা। এই যে দেখো, সেকেন্ডারি পর্দা, দেখছো? এরপরে যদি আরো একটা লেয়ার এখানে জমা হতো, এর ভেতরে আরো একটা লেয়ার জমা হতো, তাহলে সেটা টারশিয়ারি। তোমরা এমনিতেও এই সিকোয়েন্সটা শিখবা, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। মানে প্রাইমারি মানে একদম ওয়ান লেয়ারের পরে প্রাইমারি থেকে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে টারশিয়ারি। এখন তোমরা আমাকে বলো, কোন কোষে আমরা টারশিয়ারি লেয়ার দেখতে পাবো? যেই কোষটা আসলে অনেক দিনের হয়ে গেছে। কারণ একটা কোষ যখন কেবল জন্মাইছে, তার কিন্তু শুধু মধ্যপর্দা থাকবে। আস্তে আস্তে তুমি ইভেন খেয়াল করে দেখবা যে এখানে লেখাও আছে, আস্তে আস্তে, যেমন দেখো ফল, পাতা, কর্টেক্স, ঠিক আছে, এগুলোতে তুমি প্রাথমিক প্রাচীর পাবা। আবার একটা জিনিস খেয়াল করো, সেকেন্ডারি প্রাচীর পাওয়া যায় না কোথায়? ভাজক কোষ এবং বিপাকীয় কোষে। তোমরা কি আমাকে বলতে পারবা যে ভাজক কোষে কেন সেকেন্ডারি লেয়ারটা পাওয়া যায় না? ভাজক কোষ মানে যেই কোষটা অনবরত ভাগ হয়। এখন যেই কোষটা অনবরত ভাগ হচ্ছে, সে এত লেয়ার পাওয়ার সুযোগ পাবে কই? সে তো জাস্ট তৈরি হচ্ছে, আর হচ্ছে সাথে সাথে সে ভেঙে আরো দুইটা কোষ বানায় ফেলতেছে। একটা কোষকে অনেক দিন বেঁচে থাকতে হবে, সেখান থেকে আরেকটা কোষ প্রডিউস হওয়া যাবে না, বা অনেক পরে প্রডিউস হবে, তার ওই লেয়ার গুলো তৈরি হয়, মানে আস্তে আস্তে সবগুলো লেয়ার হচ্ছে ওর তৈরি হয়। ঠিক আছে, ফাইন। বিপাকীয় কোষ, গত ক্লাসে আমরা বিপাক পড়ছিলাম। বিপাক মানে কি? একটা কোষে যাবতীয় যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সেটা হচ্ছে বিপাক। তাহলে বিপাকীয় কোষ কি? যার অতিরিক্ত বেশি রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যার অতিরিক্ত বেশি রাসায়নিক বিক্রিয়া ঘটছে। তো যার অতিরিক্ত বেশি রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, সেও এরকম, মানে সে হচ্ছে একদম, যেমন দেখো একটা বাচ্চা, ছোট বয়সে বাচ্চার মধ্যে অনেক ধরনের প্রক্রিয়া চলতে থাকে। মানে সে আস্তে আস্তে ম্যাচিউর হয়, গ্রোথ হয়। যেমন তুমি আমার দিকে তাকাও, আমার কি এখন আর গ্রোথ হয় বলো? আমার তো আর গ্রোথ হয় না। তাহলে আমার শরীরে এই গ্রোথের যে ব্যাপারটা, এটা কিন্তু স্টপ হয়ে গেছে, তাই না? একটা বাচ্চার কিন্তু তা হয় না। একটা বাচ্চার সবকিছু ডেভেলপ হতে থাকে, ব্রেন ডেভেলপ হতে থাকে, এটা সেটা সবকিছু ডেভেলপ হতে থাকে। একইভাবে যে অনবরত বিপাক করতেছে, তার আসলে এত সময় না যে সে এক্সট্রা করে কোষ প্রাচীরের লেয়ার গুলো বানাবে। ওকে, আচ্ছা, এখানে পুরুত্বটা দেওয়া আছে, এটা বলার মতো কোনো টপিক না। আর উপাদানটা দেওয়া আছে যে সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়, এগুলো সব এক একটা রাসায়নিক পদার্থ, এটা বোঝানোর মতো কোনো টপিক না। আচ্ছা, জাস্ট তোমাকে গুছিয়ে দেওয়া আছে। এরপরে তো আমরা কোষ প্রাচীরের যে আমাদের চারটা মানে হচ্ছে ব্যাপার আছে, চারটা যে ঘটনা আছে, সেটা আমরা পড়ে ফেলছি। এবং যদি আমি এটা কিন্তু মার্ক করে দিচ্ছি, যদি পরীক্ষায় কোষ প্রাচীরের ভৌত গঠনের মানে ভৌত গঠন বর্ণনা করতে বলে, অবশ্যই চিত্র আঁকতে হবে, এবং এই চিত্রটা আঁকবে, কারণ ওই চিত্রটাতে আঁকতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে। সো এই চিত্রটা একদম সহজ, এই চিত্রটা আঁকবে এবং আঁকা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা কিন্তু হোমওয়ার্কে থাকবে না, তারপর তুমি নিজের থেকে এটা প্র্যাকটিস করে নিবে। ফাইন। এরপরে এখানেই কি শেষ না? আরো কিছু স্ট্রাকচার আছে, সেটা আমরা বুঝবো। আমি খুবই সহজ করে বুঝাবো এই জিনিসটা। মানে আমি আসলে যে সহজ করে বুঝাই, তো তোমাদের হয়তো মাঝে মাঝে মনে হয় যে এত সহজ করে বুঝাইছে, তাহলে মনে হয় এত ডিপ থেকে বুঝাই নাই। বাট না, আমি জিনিসটা মানে আই ক্যান মেক থিংস ইজিয়ার। ঠিক আছে, সো এই কারণে তোমার সহজ লাগবে। যেমন এই টপিকটা তুমি জাস্ট এখন দেখো যে আমি কিভাবে জাস্ট 2 মিনিটের মধ্যে তোমাকে এই টপিকগুলো বুঝাই দিব। এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ টপিক, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা পড়বো হচ্ছে কূপ কি। তো আমাদের সংজ্ঞাতে কি বলছে? মধ্য পর্দার উপরে যদি অন্য কোনো পর্দা সৃষ্টি না হয়, তাহলে যে সরু নলাকার গর্তের তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের কূপ। ওকে, এটা কে? নাহার। কর্টেক্স কি? খুবই ভালো কোশ্চিন, বাট আমরা একটু ওয়েট করব কর্টেক্স কি বোঝার জন্য। ঠিক আছে, আমরা কর্টেক্স কি একটু ওয়েট করব বোঝার জন্য। কর্টেক্স হচ্ছে উদ্ভিদের একটা অংশের নাম। উদ্ভিদকে যখন আমরা সেকশন করি, কেটে ফেলি, কেটে যখন মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন যেরকম জাইলেম ফ্লোয়েম আছে, ওই রকমই একটা সেকশনের নাম হচ্ছে কর্টেক্স। হ্যাঁ, আচ্ছা, ফাইন। সো এইবার যেটা বলতেছিলাম, মধ্য পর্দার উপরে কোনো পর্দা সৃষ্টি হবে না। ছবিটা খেয়াল করি, এই যে এমন একটা মধ্য পর্দা সবুজ কালারের,
যেখানে কোনো পর্দা সৃষ্টি হয় নাই, অর্থাৎ এখানে প্রাথমিক প্রাচীর তৈরি হয় নাই, এখানে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় নাই, যার ফলে এখানে একটা গর্তের তৈরি হয়েছে, এখানেও একটা গর্তের তৈরি হয়েছে। এই যে দুটো গর্তের তৈরি হয়েছে এটাকে আমরা কূপ বলি। আপু বুঝি নাই, খুবই ভালো কথা, আরেকবার বুঝাই। দেখো এই যে আমাদের বইয়ের ছবিটা যেখানে একটা কোষেরই ছবি আছে, এটা হচ্ছে মধ্য পর্দা, এর উপরে এখানে প্রাথমিক প্রাচীরও তৈরি হয় নাই, সেকেন্ডারি প্রাচীরও তৈরি হয় নাই, অর্থাৎ কোনো প্রাচীরই তৈরি হয় নাই, যার ফলে এখানে একটা সরু নলাকার গর্তের তৈরি হয়েছে। এই যে গর্তের তৈরি হয়েছে, এই যে গর্তের তৈরি হয়েছে, এইগুলোকে আমরা কূপ বলি। কূপ মানে গর্ত, আমরা জানি কূপ মানে হচ্ছে কুয়া আসলে, হ্যাঁ। সো কূপ মানে গর্ত। এখন এখানে কয়টা কূপ তৈরি হয়েছে? দুইটা কূপ তৈরি হয়েছে। খুবই অবভিয়াস ব্যাপার, এখানে কয়টা কূপ তৈরি হয়েছে? দুইটা কূপ তৈরি হয়েছে। যেহেতু এখানে দুইটা কূপ তৈরি হয়েছে, তাহলে আমি এদেরকে কি বলবো? কূপ জোড়া, যেটার ইংলিশ নাম পিট পেয়ার। ঠিক আছে? কারণ কূপ মানে হচ্ছে পিট, আর কূপ এলাকা মানে হচ্ছে পিট ফিল্ড। দেখতে পাচ্ছ? পিট ফিল্ড। ঠিক আছে? আর আরেকটা এখানে যেই এই যে কথাটা বললাম যে পিট ফিল্ড, তাহলে মানে দুটো কূপ আছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? কূপ জোড়া বা পিট পেয়ার। আচ্ছা, দেখো তো আপুকে এটা বুঝাই দিছে। কূপ কাকে বলে, পিট পেয়ার কাকে বলে বুঝাই দিছে। এরপরে পিট মেমব্রেন। এখন এই ছবিটাতে যেই জায়গাতে আমাদের কূপ তৈরি হইছে, কূপ জোড়া তৈরি হইছে, সেখানকার যে মেমব্রেনটা সেটাকে আমরা পিট মেমব্রেন বলবো। যেখানে এই কূপ তৈরি হইছে, যেখানে এই কূপ জোড়া তৈরি হইছে, অর্থাৎ যেখানকার মধ্য পর্দার উপরে কোনো লেয়ার তৈরি হয় নাই, সেটাকে আমরা পিট মেমব্রেন বলবো। সহজ লাগছে না কঠিন লাগছে? একটু শুনি তোমাদের কাছ থেকে, এটা কি সহজ লাগছে নাকি কঠিন লাগছে? তোমাদের অহিন ভাইয়া চলে আসছে ক্লাস করতে। তোমাদের অহিন ভাইয়া আসলে বুয়েটে পড়ছে তো, বায়োলজিতে ফাঁকি দিয়ে গেছে, বুঝছো? এই কারণে হচ্ছে এখন ফাঁকিটা পোষানোর চেষ্টা করে। দেখো তোমাদের অহিন ভাই বুয়েটে পড়ে এখনো বুঝতে পারে যে হচ্ছে বায়োলজি তার পড়া উচিত ছিল, আর তোমরা বুঝতে পারো না এখনো যে বায়োলজি পড়া উচিত ছিল। আচ্ছা, সো যেটা বলছিলাম, বুঝছো কিনা, এখানে কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, ইজি, ইয়েস, এই কথাটাই শুনতে চাইছিলাম যে এটা থেকে তুমি ইজি বলবা। আচ্ছা, আর ছোট্ট করে আরেকটা জিনিস পড়ে ফেলবো, সেটা কি? সেটা হচ্ছে হ্যাঁ, আর সব হয়ে গেছে, পিট মেমব্রেনটাও বলে দিছে, এটা ডান। তো আমরা এই ছবিটা দেখে আরেকবার একটা ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। কূপ কি? কূপ হচ্ছে এমন একটা মধ্যপর্দার এলাকা যেখানে মধ্যপর্দার উপরে অন্য কোনো লেয়ার জমা হয় নাই, যার ফলে এখানে গর্তের তৈরি হয়েছে, দ্যাট কল কূপ। এবং কূপ কাকে বলে পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে পাশাপাশি দুইটা কূপ একটা অপরটার উল্টা দিকে থাকে, যেরকম এখানে একটা কূপ, এখানে একটা কূপ, দুইটার অপোজিটে আছে। মাঝখানে যে পর্দাটা থাকে সেটা অবশ্যই মধ্য পর্দা, বাট সেটাকে আমরা হচ্ছে পিট মেমব্রেন বলি, কারণ এটা পিট এলাকার মেমব্রেন, যে মেমব্রেনটা দুটো গর্তকে সেপারেট করে রাখছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে পিট মেমব্রেন। এবং এখানে যে দুটো কূপ আছে সেটা হচ্ছে পিট পেয়ার। ডান। ভৌত গঠনের, কোষপ্রাচীরের ভৌত গঠনের লাস্ট টপিক সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। এক বচন হচ্ছে প্লাজমোডেজমা। এটা কি? ছবিটা খালি দেখো, ছবিটা দেখো আর আমি সংজ্ঞা বলবো। দুটি কোষপ্রাচীর, দুটি পাশাপাশি কোষপ্রাচীর, উই ক্যান সি দুটি পাশাপাশি কোষপ্রাচীর কূপ এলাকায়, কূপ এলাকায় ইউ ক্যান স্কিপ, তোমার কূপ এলাকা বুঝতে হবে না, তুমি এটা বুঝো। সূক্ষ্ম ছিদ্র পথে, সূক্ষ্ম ছিদ্র পথ কি? এখানে একটা ছিদ্র আছে এই কোষের মধ্যে, এখানে এই কোষের মধ্যে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা সাইটোপ্লাজমে, আমরা তো জানি এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে যে সংযোগ করাচ্ছে, সেইটাকে কেন সংযোগ করাচ্ছে? যেন ওই যে আমাদের বাসায় জানলা কেন থাকে? যেন ওই যে প্রতিবেশীকে একটু টুকি মেরে বলতে পারি, এইভাবে শুনছেন পাশের বাসার মেয়ে তো চলে গেছে, এইটা বলার জন্যই তো আমাদের জানলা থাকে, তাই না? আলো বাতাসের জন্য তো জানলা থাকে না, এটার জন্যই তো আসে। আচ্ছা, সো পিট মেমব্রেন ইজ ইকুয়াল টু মধ্যপর্দা, ইয়েস, বাট ইট ইজ এ স্পেশাল টাইপ অফ মধ্যপর্দা যেটা আমরা পাই হচ্ছে পিট এলাকায়। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে তো কেন আমরা প্লাজমোডেজমাটা বানাইছি?
কারণ হচ্ছে যেন এক কোষের খাদ্যবস্তু, পানি, হরমোন আমি আর এক কোষকে দিতে পারি, যে দেখো আমার কাছে ভালো ভালো ওই যে নিউজ আছে ওইরকম টাইপ অফ আমার কাছে ভালো ভালো পানি, হরমোন, খাদ্যবস্তু আছে, সেটা যেন আমি অন্যকে পাস থ্রু করতে পারি। ডান? বুঝতে পারছি? ওকে ফাইন। আচ্ছা, এখন এইটা হচ্ছে তোমরা যেটা এটা স্কিপ করতে পারো সেটা হচ্ছে কূপ এলাকায়, এটা মানে সংজ্ঞাতে ইউ ক্যান স্কিপ, বাট ব্যাপার হচ্ছে এটা কূপ এলাকায় সাধারণত এই প্লাজমোডিজমাটাগুলো বেশি দেখা যায়। ঠিক আছে ফাইন। ওকে, এই যে যতটুকু অংশ পড়ালাম এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সৃজনশীলে আসবে কোষ প্রাচীরের ভৌত গঠন লিখো। এখন তোমাদেরকে একটা সুন্দর ওভারভিউ দেই, যেটা আমি প্রতি ক্লাসে দেই, সেটা হচ্ছে তোমরা জাস্ট দেখবা কোষ প্রাচীরের ভৌত গঠন, বইয়ের ব্যাপারটা দেখবা। এই যে ভৌত গঠন, এই যে তোমরা বিশ্বাসও করতে পারছো না হয়তো, বাট তোমরা এই পর্যন্ত পড়ে ফেলেছো। এই যে এই পর্যন্ত প্লাজমোডেজমাটার কাজ তোমরা এই পর্যন্ত পড়ে ফেলেছো। বুঝতে পারছো প্লাজমোডেজমাটা কাকে বলে? ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই পর্যন্ত পড়ে ফেলছো, বিলিভ করতে পারো এই পর্যন্ত পড়ে ফেলছো। বই পড়ে দেখো একটা লাইনও এখান থেকে বাদ যায় নাই। রাসায়নিক গঠন আগেই দেখাইনি, রাসায়নিক গঠনের অবস্থা কিছুটা এমনটা, এটাকে আমি খুবই সিম্পলের ভার্সনে রাখছি। এই যে এটা হচ্ছে রাসায়নিক গঠন, তো রাসায়নিক গঠনের অবস্থাটাকে আমি একদম সিম্পল ভার্সনে রাখছি। মধ্য পর্দাতে কি কি পাওয়া যায়, প্রাথমিক প্রাচীরে কি কি পাওয়া যায়, সেকেন্ডারি প্রাচীরে কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায় দেখতেছি। এখানে হচ্ছে পেকটিন পাওয়া যায়, পরীক্ষা অনেক সময় আসে। পেকটিন কি? পেকটিন হচ্ছে দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের একটা লবণ, পেকটেট, এটা একটা হচ্ছে অ্যানায়ন, আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম তো এখানে হচ্ছে ক্যাটায়ন। সো ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট এই দুটো লবণ যখন আমি একসাথে মিক্সড করব তখন সেটাকে আমি পেকটিন বলবো। এছাড়াও পেকটিক অ্যাসিড, প্রোপেকটিন এগুলো সব হচ্ছে থাকে। প্রাথমিক প্রাচীরে অবশ্যই সেলুলোজ থাকবে, সেলুলোজকে সাপোর্ট করার জন্য হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ আবার বিভিন্ন টাইপের হতে পারে, জাইলান, অ্যারাবান্স, গ্যালাক্টান্স, এগুলো হচ্ছে দে আর সাম টাইপস অফ হেমিসেলুলোজ। বুঝছো, এটা হচ্ছে বিভিন্ন হেমিসেলুলোজের টাইপ। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এই কথাটা আজকে আমরা এটার সাথে পরিচিত হব কোষঝিল্লির মাঝখানে গিয়ে, যে গ্লাইকো মানে গ্লাইকোজেন থেকে এটা আসছে, এবং গ্লাইকোজেন হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা, আর প্রোটিন মানে তো প্রোটিন। সো অবশ্যই গ্লাইকো মানে হচ্ছে এখানে কার্বোহাইড্রেট আছে এবং প্রোটিন আছে এবং অন্যান্য পদার্থ আছে, যেটা দিয়ে আমাদের গ্লাইকোপ্রোটিন তৈরি হয়েছে। এই অংশটা আমরা ক্লাসের লাস্টের দিকে গিয়ে আবার পাবো। আর সেকেন্ডারি প্রাচীরে এগুলো আছে। সো কি কি আছে গুছাই দিছি ছকে, এগুলো সব রাসায়নিক পদার্থ, জাস্ট পড়ে ফেলবা, এর বেশি কিছু তোমাদের করতে হবে না। এরপরে একটা লাইন হলুদ কালি দিয়ে লেখা আছে, এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলেজ। হেমিসেলুলেজ, ওয়ান টাইপ অফ হেমিসেলুলেজ, যেটার নাম হচ্ছে জাইলোগ্লুকান। এই যে আমাদের জাইলোগ্লুকান, এরা কোষ প্রাচীরের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তো তোমরা ক্রস লিঙ্ক বুঝবা না, এই জন্য আমি ছবিটা আনছি যেন দেখে 1 সেকেন্ডে বুঝে যাও। সেটা হচ্ছে, এটা হচ্ছে সেলুলোজের লেয়ার, সেটার সাথে এই যে পার্পেল কালারের যে জিনিসগুলা, এই পার্পেল কালারের জিনিসগুলা হচ্ছে আমাদের ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। হ্যাঁ, পার্পেল কালারের যে এই যে ইয়েগুলো দেখতেছো, এটা হচ্ছে আমাদের সুন্দর মতো ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। ঠিক আছে, একদম এই যে পাশাপাশি হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে এখানে কাজ করবে। ওকে ফাইন। এরপরে কোষ প্রাচীরে এই পার্সেন্টেজগুলো প্রথম দিন মুখস্থ করতে যাবা না, এগুলো আসলে মুখস্থ করার দরকারও অতটা নাই। আস্তে আস্তে তোমরা এগুলোর প্রতি একটু হ্যাবিচুয়েট হবা যে হ্যাঁ আমাকে এগুলোর পার্সেন্টেজ পড়তে হবে, বাট প্রথম দিনই বসে এই পার্সেন্টেজগুলো মুখস্থ করতে যাবা না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বিভিন্ন আমরা জানি যে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য, বাট মনে রাখবা কোষ প্রাচীর ইজ নট ওয়ান অ্যান্ড অনলি, যে হ্যাঁ শুধু উদ্ভিদেই থাকে আর দুনিয়ার কারোর থাকে না। এই চিন্তাধারা থেকে বেরোয় আসতে হবে। আমাদের কোষ প্রাচীর থাকে না, ফাইন, উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, দ্যাটস অলসো ফাইন, বাট উদ্ভিদেরই কোষ প্রাচীর থাকে, দ্যাটস নট ফাইন। আরও অনেকের কোষ প্রাচীর থাকে, যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে, ছত্রাকের কোষ প্রাচীর থাকে, শৈবালের কোষ প্রাচীর থাকে। এবং তোমরা এই পড়াশোনার মাধ্যম দিয়ে বোটানি পড়তে পড়তে এটাও জানবা যে শৈবাল আসলে শৈবাল, শৈবালকে উদ্ভিদ বলা যাবে না, শৈবাল মাইন্ড করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে, এছাড়া আরেকটি স্পেশাল টাইপ অফ শৈবালের কথা বলছে, এটা একটা শৈবালের নাম, ডায়াটম। হ্যাঁ, এগুলা কি কি, এদের কোষ প্রাচীরের উপাদানগুলো হচ্ছে কি কি, ঠিক আছে।
আচ্ছা, ইয়েতে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা বন্ধ করা হয় নাই গতকালকে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু, ওকে ফাইন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এটা বুঝতে পারছো যে কোষ প্রাচীরে হচ্ছে কি কি আছে, এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, সো এরপরে আমরা কোষ প্রাচীরের একটা সূক্ষ্ম গঠন পড়বো, হ্যাঁ? আচ্ছা, এইটা আমাদের যেহেতু প্রথম অধ্যায়টা আমরা সকলের জন্য উন্মুক্ত করেছি, সেই জন্য প্রথম অধ্যায়ে যে ব্যাপারটা আছে, সেই প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের ক্লাসগুলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে, বাট ক্লাসের পরে টপার্স ব্লুপ্রিন্ট, দাগানো বইয়ের পিডিএফ এবং হচ্ছে এক্সাম সিস্টেম, এটা কিন্তু শুধু আমাদের পেইড কোর্সের স্টুডেন্টদের জন্য, একদম শুরু থেকে যেন সিস্টেমেটিকভাবে হচ্ছে তারা পড়তে পারে, সেই জন্য কিন্তু এই সিস্টেমগুলো আমাদের করা হয়েছে, ওকে? আচ্ছা ফাইন, ওকে। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের সূক্ষ্ম গঠনে। সো আমাদের সূক্ষ্ম গঠনের মধ্যে প্রথমেই একটা টার্ম আমরা পাবো বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে? এখানে অনেক কোশ্চিন করবা তোমরা, গ্লুকোজ তো বুঝি আপু, বিটা ডি কি? আমরা যখন থার্ড চ্যাপ্টারে যাব, আমরা যখন হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা জানবো যে গ্লুকোজ আসলে দেখতে কেমন, হ্যাঁ? গ্লুকোজের আমরা একদম রাসায়নিক সংকেত পড়বো। সো রাসায়নিক সংকেত পড়ার সময় আমরা ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, বিটা গ্লুকোজ, আলফা গ্লুকোজ পড়ব। এগুলো মূলত, মনে করো একটা গ্লুকোজ, যেরকম মনে করো কথার কথা, সাপোজ যে একটা গ্লুকোজ যদি দেখতে এমন হয়, ওর অনেক সময় অক্সিজেনটা, এই হাইড্রক্সিল গ্রুপটা নিচে থাকে, আবার অনেক সময় হাইড্রক্সিল গ্রুপটা উপরে থাকে। এই যে হাইড্রক্সিল গ্রুপের পজিশনের উপর ডিপেন্ড করে এটার হচ্ছে আমি ডিফারেন্ট ডিফারেন্ট নাম করতে পারি, বুঝাতে পারছি? তো এই যে আমরা হাইড্রক্সিল গ্রুপের উপর ডিপেন্ড করে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে নাম করতে পারি, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের গ্লুকোজের, মানে এই জিনিসটার উপর ডিপেন্ড করে নাম করা হয়েছে বিটা ডি গ্লুকোজ। তো আপাতত আমরা শুধু বিটা ডি গ্লুকোজ পড়বো, একটু ওয়েট করব, কোষ রসায়ন চ্যাপ্টারে গিয়ে আলফা ডি গ্লুকোজ এগুলো হচ্ছে আমরা সম্পর্কে জানবো, বা বিটা ডি গ্লুকোজ কেন, আলফা ডি কে, এগুলো জানবো। এটা আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করব। আচ্ছা, তো অনেকগুলো গ্লুকোজ যখন আমি একসাথে করি, এই ছবিটার মতো, এটা কিন্তু একটা সেই গ্লুকোজ, এরকম যখন অনেকগুলো গ্লুকোজ আমি হচ্ছে একসাথে করব, অনেকগুলো গ্লুকোজ যখন আমি একসাথে করব, তখন আমি যে জিনিসটা তৈরি করব সেটা সেলুলোজ। তোমরা হয়তো এতদিন অনেকেই জানতা না যে সেলুলোজকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়। সো একটা সেলুলোজ তৈরি হওয়ার জন্য অনেকগুলো গ্লুকোজ লাগে। কতগুলো গ্লুকোজ লাগে আপু? 300 থেকে 3000 আমরা গ্লুকোজ নিলে একটা সেলুলোজ বানাতে পারি। এইবার 1 থেকে 3000 সেলুলোজ নিলে আমরা সেলুলোজের একটা চেইন বানাতে পারি। তোমরা খেয়াল করো, এই যে 1 থেকে 3000 সেলুলোজ নিলে আমরা সেলুলোজের একটা এরকম চেইন বানাতে পারবো, ঠিক আছে? 100টা সেলুলোজের চেইন নিলে, মনে করো এই যে 1 2 3 4 5 এরকম 6, এরকম 100টা সেলুলোজের চেইন নিলে আমরা হচ্ছে একটা ক্রিস্টালাইন মাইসেলি বানাতে পারবো। মানে এটা জাস্ট নাম দিছে বিজ্ঞানীরা, ঠিক আছে? ক্রিস্টালাইন মাইসেলি বানাতে পারবো। এই যে এত ক্রিস্টালাইন মাইসেলি, এইটাই মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। এটা পরীক্ষায় আসবে, কোথায়? অ্যাডমিশন পরীক্ষায় আসবে। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? যারা আমরা পড়াশোনা করি না, যারা আমরা অতিরিক্ত কথা বলতে পছন্দ করি কিন্তু নিজের পড়ার দিকে কোনো মনোযোগ নাই, তারা কি হবে? তারা সুন্দর মতো এটার অ্যান্সার কি লিখে দিয়ে আসবে বলো তো? সেলুলোজ লিখে দিয়ে আসবে। যে কোষ প্রাচীর গঠন হয়েছে কি দিয়ে? সেলুলোজ দিয়ে হয়েছে ভাই, এরা জিজ্ঞেস করার কি আছে? অতিরিক্ত স্মার্ট যারা হয়েছে তারা আবার বলতে পারে এটা সেলুলোজ হবে না, এটা গ্লুকোজ হবে। গ্লুকোজ ভাই ভাঙলে আবার, সেলুলোজকে ভাঙলে আবার গ্লুকোজ পাওয়া যায় না, এটা গ্লুকোজ হবে, গ্লুকোজ হবে। আমার তো 100টাতে 100টা হয়েছে এইগুলা, হ্যাঁ? ওই যে নেগেটিভ মার্কিং এ যে কাটা যাবে এখানেটাই যাবে। সো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি। এরকম 20টা মাইসেলি নিলে আমরা একটা মাইক্রোফাইব্রিল পাবো। ফাইব্রিল মানে তোমরা জানো তন্তু,
আর মাইক্রো মানে জানো ছোট, আর ম্যাক্রো মানে জানো তোমরা বড়। মাইক্রো মানে কেন ছোট, ওই যে মাইক্রো বাস, ছোট বাস, আর বাস ম্যাক্রো বাস মানে বড় বাস, ঠিক আছে। এরকম 250টা মাইক্রোফাইবিল নিলে আমরা একটা ম্যাক্রোফাইবিল পাবো, এবং অনেকগুলো ম্যাক্রোফাইবিল বললে একটা তন্তু হবে। আপু খুবই বুঝছি, কিন্তু মনে থাকলে কিচ্ছু থাকবে না। ঠিক আছে, মনে রাখার ব্যবস্থা আপু করে দিবে। তোমরা এই প্যাটার্নটা ফলো করো। এটা টপার্স ব্লুপ্রিন্ট থেকে নেওয়া হচ্ছে স্মার্ট মেমোরি হ্যাক। সেটা হচ্ছে গ্লু সেল চেইন মাইসেলি মাইক্রো ম্যাক্রো ফাইবার, এবং সংখ্যাটা ওর নিচে নিচে পড়বা। 300 থেকে 3000টা গ্লুকোজ নিলে একটা সেল, মানে কিন্তু এটা সেলুলোজ, আবার সেল মানে সেল ভাইবো না, হ্যাঁ, সেলুলোজ, ঠিক আছে। গ্লুকোজ 300 থেকে 3000টা গ্লুকোজ দিলে একটা সেলুলোজ চেইন, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে একটা হচ্ছে সেলুলোজ চেইন হবে, মানে 300 থেকে 3000 গ্লুকোজ দিয়ে একটা সেলুলোজ, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে একটা সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন নিয়ে একটা মাইসিলি, 20টা মাইসিলি নিয়ে একটা মাইক্রোফাইবিল, এবং 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল, এবং অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে একটা হচ্ছে ফাইবার, যেটা হচ্ছে কোষপ্রাচীর গঠন করে। বুঝতে পারছো কিছু তোমরা? কিছু তো বুঝতে পারছো অবশ্যই, বাট হচ্ছে এটা সহজ করে দিলাম। হ্যাঁ, এটা মূলত একটা স্ট্রাকচার, একটা সাইকেল, মানে একটা ফ্লো চার্ট, যেটা তুমি জাস্ট কি 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 থেকে কি হয় মনে রাখবা, আর ওইটার নিচে সংখ্যা মনে রাখবা, যে গ্লুকোজ কয়টা মিলে এটা হয়, সেলুলোজ কয়টা মিলে একটা চেইন হয়, কয়টা চেইন মিলে একটা মাইসিলি হয়, কয়টা মাইসিলি মিলে একটা মাইক্রোফাইবিল হয়, কয়টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল হয়। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা আছে? আশা করি নাই। এরপরে আমাদের কোষপ্রাচীর টপিকটা শেষ। কোষপ্রাচীর টপিকের এটা লাস্ট টপিক, সেটা হচ্ছে কাজ। কাজগুলো বইতে খুবই কনফিউজিং স্টেজে থাকে, এই যে দেখো। আর একটু খেয়াল করবা, উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান গঠন উপাদান কিন্তু সেলুলোজ। হ্যাঁ, আচ্ছা, এটা এই যে ডেন্টাল অ্যাডমিশনে আসছে। আচ্ছা, সো কোষ প্রাচীরের কাজের অবস্থাটা যা দেখো এইভাবে লেখা থাকবে, প্রত্যেকটার কাজের অবস্থা এইভাবেই লেখা থাকবে, এত বাজে একটা স্টেটে লেখা থাকবে। তোমাদেরকে এটা মনে রাখতে হবে, কারণ এখানে আসে নিচের কোনটা কোষ প্রাচীরের কাজ না। তোমরা টপার্স ব্লুপ্রিন্টের অ্যাডমিশন ব্যাংক কোশ্চিন সেকশনে এটা পেয়ে যাবা, খুব সুন্দর করে দেখবা যে এগুলো আসে। তো আমরা কি করব, আমরা তো স্মার্ট স্টুডেন্ট, আমরা তন্দ্রাপুর স্মার্ট টিচারের স্মার্ট স্টুডেন্ট, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা শুধুমাত্র মেইন পোর্শনটা মনে রাখবো। সজীব বস্তুকে রক্ষা, শক্তি ও দৃঢ়তা প্রদান, কোষের বাইরের ভেতরের বস্তু চলাচল, যেটা অবশ্যই প্লাজমোডেজমাটা দিয়ে হয়, পরিবহন ও শোষণ, কোষ পৃথকীকরণ, দুটো কোষকে আলাদা করে রাখে, এবং বহি এবং অন্ত উদ্দীপনা বাহন। সবকিছু আমি হচ্ছে সংজ্ঞা দিয়ে পড়াবো, মানে কি বলে এটারে, সবকিছু কিন্তু আমি হচ্ছে মেমোরি হ্যাক দিয়ে পড়ানো সাপোর্ট করি না। এখানে যেই কাজগুলো আছে তোমরা একটু বুদ্ধি খাটাইও, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো একটা কোষ প্রাচীরে আসলে কি কি করা উচিত, তখন দেখবা যে এইগুলাই করা উচিত, সেভাবে হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে আমাদের দ্বিতীয় টপিক প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম। এইটা পড়ানোর সময় আমি বলে দিচ্ছি সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে ডিফারেন্স কি। প্রোটোপ্লাস্টকে আমরা প্রোটোপ্লাজমও বলতে পারি, কোনো সমস্যা নাই। তো এদের মধ্যে ডিফারেন্সটা আমরা হচ্ছে পড়বো। আচ্ছা, একদম সহজে আমি আমার ভাষায় জিনিসটা বুঝাবো, তোমরা একটা জিনিস খালি জাস্ট বুঝে নিবা, সারা জীবন কাজে লাগবে। এটা একটা কোষ আঁকতেছি, যেটার আমি মনে করো এটা হচ্ছে কোষ প্রাচীর আঁকলাম, এরপরে আমি একটা হচ্ছে কোষ ঝিল্লি আঁকলাম, এরপরে আমি এর ভেতরে একটা নিউক্লিয়াস আঁকলাম। একদম সহজ, আমার এত পারফেক্ট কোষ আঁকার দরকার নাই, যেটা দরকার সেটার দিকে ফোকাস দিই। তাহলে এটা কি বলছি আপু? আপু এটাকে বলছে হচ্ছে কোষ প্রাচীর। আপু এটাকে কি বলছে? আপু এটাকে বলছে কোষ ঝিল্লি। আচ্ছা, এটা কি আপু? এটা হচ্ছে সাইটোপ্লাজম, যেখানে অনেক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজম, যেখানে অনেক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, এবং এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, এই তিনটা জিনিসকে একত্রে বলে প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, এই প্লাসটা লিখলাম কেন? প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, খেয়াল করছো? এই যে দেখো, আচ্ছা প্রো বানান আবার বাংলা আসলে লেখা অভ্যাস নাই তো, ওকে, প্রো বানানে ও আছে, আচ্ছা সমস্যা নেই, থাকুক। সো
এই তিনটা জিনিসকে একত্রিত আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীরের নিচে অবস্থিত সম্পূর্ণ অংশটাই প্রোটোপ্লাস্ট। এখন এই প্রোটোপ্লাস্ট থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, এই নিউক্লিয়াসটাকেও বাদ দিয়ে দিই, কোষ ঝিল্লিটাকেও বাদ দিয়ে দিই, তাহলে আমি সাইটোপ্লাজম পাবো। তার মানে প্রোটোপ্লাস্টেও কিন্তু কোষীয় অঙ্গাণুগুলো থাকে, সাইটোপ্লাজমেও থাকে। মেনলি সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না। তার মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আসলে নিউক্লিয়াসটা পড়ে না, ঠিক আছে? নিউক্লিয়াসটা আলাদা, কারণ ওই সাইটোপ্লাজমে যারা যে অঙ্গাণুগুলো থাকে তারা হচ্ছে আমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, ক্লিয়ার হইছো? কারোর কোনো কনফিউশন আছে? আমাকে একটু রেসপন্স করবা যে কারোর কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, তাহলে আপু খুবই ভালো কথা। আপু তাহলে যে এখানে লেখা যে সজীব প্রোটোপ্লাজম এবং নির্জীব অপ্রোটোপ্লাজম, এইটা কেন? কারণ ব্যাপারটা একটা বুঝতে হবে, কোষের মধ্যে তো অনেক জড় পদার্থও আছে, এরা কি নির্জীব না? তো কোষের মধ্যে যে জড় পদার্থগুলো আছে যারা নির্জীব, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে তো আমরা মানে তাদেরকে আমরা নির্জীব বলতে পারি, যেহেতু তারা মানে জীব না। যেরকম মানে প্রোটোপ্লাজম একটা জীবিত পদার্থ, কিন্তু এর মধ্যেও তো আমরা কিছু নির্জীব পদার্থ কিন্তু পাবো। ঠিক আছে, ফাইন। এরপরে আমরা এটা ডান। তো প্রোটো মানে হচ্ছে আদি এবং প্লাজমা মানে সংগঠন, তার মানে প্রোটোপ্লাজম মানে আদি বস্তু। আমরা আবারও পড়তেছি যে প্রোটোপ্লাজমের হচ্ছে আমাদের তিনটা অংশ থাকে, সেটা দেওয়া আছে। এরপরে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের আধার। তাহলে সাইটোপ্লাজম কি? অঙ্গাণুর আধার। প্রোটোপ্লাজম যদি জীবনের আধার হয়, কেন জীবনের আধার এটা আমি ক্লিয়ার করতেছি, বাট প্রোটোপ্লাজম যদি জীবনের আধার হয়, তোমরা অলরেডি গেস করতে পারতেছো যে কেন জীবনের আধার। কারণ প্রোটোপ্লাজমের সব কাজ হয়, একটা কোষে যেখানে সব কাজ হচ্ছে, সেই সব কাজই কিন্তু আসলে তোমার মানে তোমার শরীরের মধ্যে হচ্ছে, তাই না? মানে একটা কোষ যে কাজ করতেছে সেটা আসলে মেনলি তোমার শরীর সে কাজগুলো করতেছে, এরকমটা কনসেপ্ট। তো ইতিহাসের মধ্যে অবশ্যই ইতিহাসের মধ্যে অনেক কথাবার্তা থাকে, ইতিহাসের মধ্যে অনেক পাতিহাস থাকে, তারপরে রাজহাঁস থাকে, অনেক হাঁস থাকে। বাট আমরা শুধুমাত্র মেন হাঁসগুলো পড়বো, আমরা শুধু ইতিহাস পড়বো, যেটা আমাদের দরকার। তো ফেলিক্স ডুজারিন প্রোটোপ্লাজমকে সার্কোড নামকরণ দিয়েছে, পারকিনজে প্রোটোপ্লাজম নামকরণ দিয়েছে, এবং হাক্সলে, বিজ্ঞানী হাক্সলে, উনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছে। এখন এই লাইনটা কেউ যদি এভাবে পড়ে, বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন, আর যে স্মার্ট সে পড়বে হাক্সলে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। সো একজন শিক্ষক এবং আমি এই যে সারা জীবন যে পড়াশোনা করে আসছি, সেই নলেজটা যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, এই কারণে আমাকে অনেক সময় এক্সট্রা কথা বলতে হয়, বাট যেটা তোমাদের একটা লাইফ টাইম অ্যাসেট হিসেবে কাজ করবে। সেটাই হচ্ছে এই কথাটা, যে তুমি এখানে আমি বলে চলে যেতে পারতাম যে এটা বলছে ডান, বাট আমি তোমাকে এখানে এটাও বলে দিচ্ছি, তুমি যখন মুখস্থ করবা তখন তুমি শুধু এইভাবে মুখস্থ করবা হাসলে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, হাসলে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। তাহলে তোমার কি মনে থাকবে? অবশ্যই পরীক্ষার হলে এখন যাই আসবে তোমার এটাই মনে থাকবে যে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, এই কথাটা হাসলেই বলছে। কারণ কোশ্চিন তোমাকে যেভাবেই সেট করুক এর বাহিরে যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো একটা শর্ট কোশ্চিন আসে খ মার্ক হিসাবে, যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আমি এখানে শুধু পয়েন্টারগুলো উল্লেখ করছি, যদি ছোট কোশ্চিন যেহেতু আসলে পয়েন্টারগুলোরই একটু ইলাবোরেশন করে লিখে দিলেই হবে, এখানে এমন আহামরি কিছু না। তো আমি বলি, প্রথম কথা হচ্ছে এটা সজীব, এটাতে 70 থেকে 90% পানি থাকে, এবং আমরা জানি পানির অপর নাম জীবন। পানিকে ফ্লুইড অফ লাইফ বলে। পড়াশোনা কেন ভালো করে করা উচিত জানো? এই কোশ্চিনটা অনেক সময় আসে, ফ্লুইড অফ লাইফ কাকে বলে, এবং স্টুডেন্টরা অ্যান্সার করে প্রোটোপ্লাস্টকে ফ্লুইড অফ লাইফ বলে। ওই যে বইয়ের মধ্যে লেখাটা একবার আবছা আবছা দেখছে, এবং ওরা অ্যান্সার করে যে ফ্লুইড অফ লাইফ বলা হয় আসলে প্রোটোপ্লাস্টকে। সেন্স খাটাতে হবে পড়ার সময়। ফ্লুইড, প্রোটোপ্লাস্টকে একটা ফ্লুইড না, ফ্লুইড অফ লাইফ মানে আমরা যে বেঁচে আছি সেটার জন্য কোন ফ্লুইড, কোন তরলটা আমাদের জন্য দরকার? কোক পেপসি দরকার না, কি দরকার? পানি দরকার। তাহলে পানি হচ্ছে ফ্লুইড অফ লাইফ। কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াসমূহ পানির উপস্থিতি ছাড়া সুসম্পন্ন হয় না। এইটাই মেন কথা, যে
একটা কোষের যতগুলো ঘটনা ঘটে সেই ঘটনাগুলো ঘটার জন্য মানে বিপাকীয় প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া ঘটার জন্য প্রয়োজন হচ্ছে আমার পানি, এবং এই পানিটা আমি পাই হচ্ছে প্রোটোপ্লাস্টে, কারণ প্রোটোপ্লাস্টের 70-90% পানি। তো জিনিসটা হচ্ছে এমন যে একটা কোষে যা যা ঘটবে, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া, সব প্রক্রিয়া ঘটার জন্য আমার পানি দরকার, সব বিক্রিয়া ঘটার জন্য আমার পানি দরকার। জিনিসটা হচ্ছে এরকম, এবং সেই পানি বেশি পরিমাণে আমরা পাই প্রোটোপ্লাস্টে। এই কারণে প্রোটোপ্লাস্ট হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। হ্যাঁ, ডান। এরপরে প্রোটোপ্লাস্টের ভৌত বৈশিষ্ট্য, আমি জাস্ট টার্মগুলো বলছি, তোমরা এমনি বুঝে যাবা। অর্ধ স্বচ্ছ মানে যা পুরোপুরি স্বচ্ছ না, অর্থাৎ যেটাকে এমন করে ধরলে তুমি আমাকে আর ওই সাইডের অংশকে দেখতে পারবা না, মানে ওই সাইড থেকে আমাকে দেখতে পারবা না, দ্যাটস কল অর্ধ স্বচ্ছ। আবছা আবছা আমাকে দেখতে পারবা, বুঝতে পারবা এটা তন্দ্রা আপু না ওই রকম। বর্ণহীন, এটার কোনো বর্ণ নাই। জেলির ন্যায় অর্ধ তরল, আমরা জানি জেলি মানে অর্ধ তরল, অর্ধ কঠিন অর্ধ তরল। জেলি না কঠিন না তরল, এটা অর্ধ তরল মানে আঠালো। এটা দানাদার, এটা কলয়েডাল ধর্মী। এইটা নিয়ে তোমরা আমাকে অনেক কোশ্চিন করে ফাটাই ফেলাই দিবা, আপু কলয়েডাল ধর্মী কি? যে কোনো একটা পদার্থ যা কলয়েডাল ধর্মী সেটা হচ্ছে, এটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। মনে করো এই গোল্লাটা হচ্ছে একটা কলয়েডাল ধর্মী পদার্থ, এটা একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, সেটা হচ্ছে 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে, মাইক্রোমিটার না, হ্যাঁ ন্যানোমিটারই হবে যেহেতু মাইক্রোমিটারের কোষীয় অঙ্গাণুগুলো থাকে, সো ন্যানোমিটারের মধ্যে। এবং যা একটা জিনিস একটু চিন্তা করো, একটা কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো কিন্তু মাটির নিচে, মানে মাটির নিচে না সরি, কোষের যে তরল পদার্থ থাকে সেটার মধ্যে থিতিয়ে পড়ে না। লাইক মনে করো এটা একটা কোটা, এটা একটা বিকার, এর মধ্যে পানি আছে। এখন এর মধ্যে যদি বালি দাও, বালিগুলো কি হবে? সব নিচে এসে এসে জমা হবে না? তো একটা কোষের মধ্যে 3D অংশ যদি কল্পনা করো, কখনোই কিন্তু ব্যাপারটা এমন না যে কোষের অঙ্গাণুগুলো নিচের দিকে এসে পড়ে থাকে। তো কলয়েডাল ধর্মী হওয়ার কারণে পড়ে থাকে না, কারণ কলয়েডালের বৈশিষ্ট্যটাই এমন যে ও হচ্ছে পানির মধ্যে থাকলেও সেটার সাথে মিলে মিশে থাকতে পারে। ফর এক্সাম্পল দুধ, দুধ তো একটা পদার্থ, দুধে তো আমরা পানি মিশাই বা দুধে পানির পরিমাণটা থাকে। এখন দুধ কি পানির থেকে আলাদা হয়ে যায়? না, দুধ পানির সাথে মিশে থাকে। অর্থাৎ যে মিলে মিশে থাকতে পারে, সে হোক কালো, সে কিন্তু কলয়েডাল ধর্মী। ঠিক আছে, কালো মানেটা ফান করে বললাম, যে আমি বলি না কালো মানুষ মিশতে পারবে না কারোর সাথে, আমরা আসলে অ্যাভয়েড করি, আমরা খারাপ যারা তারা অ্যাভয়েড করি। সো সো কলয়েডাল ধর্মী মানে যারা মিলেমিশে থাকতে পারে। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব ফিজিক্সের টপিক। আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের সাথে রিলেটেড। হ্যাঁ, যে পানি অপেক্ষা বেশি, আমরা জানি এটা তো একটু অর্ধ তরল, এটা একটু আঠালো, তাহলে এর ঘনত্ব কি হবে? পানির থেকে বেশি হবে। সো ঘনত্ব যার বেশি তার আপেক্ষিক গুরুত্ব বেশি, এটা রিলিভেন্ট। আবার ঘনত্ব যার বেশি আপেক্ষিক গুরুত্ব তার বেশি। জমাট বাঁধে, তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে এটা হচ্ছে জমাট বাঁধবে। এবং তরল থেকে জেলি, জেলি থেকে তরল হতে পারে কন্টিনিউয়াসলি, এটা হচ্ছে আমাদের মুভ করতে থাকে। ফাইন। এরপর আছে জৈবিক বৈশিষ্ট্য। জৈবিক বৈশিষ্ট্য মানে হচ্ছে জীবের জন্য যা প্রয়োজনীয় সেই বৈশিষ্ট্য। তো সকল কাজ করে থাকে, উত্তেজনায় সাড়া দেয়, সকল মেটাবলিক তো বলা হয়েছে বারবার, বিপাক কি মেটাবলিক কি এটা আর বলবো না, পানি গ্রহণ ও ত্যাগ, এবং প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে আমাদের কোষের বৈশিষ্ট্য। আচ্ছা, এইবার আসছি অ্যাডমিশনের জন্য খুবই একদম 5 স্টার দেওয়া টপিক, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। সো প্রোটোপ্লাজম, এখানে ছবি দিয়ে সুন্দর করে বুঝাই দিব। প্রোটোপ্লাজমের গতিময়তাকে আমরা হচ্ছে মুভমেন্ট বলি। তো এই মুভমেন্ট দুই রকম হতে পারে, যেহেতু কোষ প্রাচীর সহ হতে পারে, কোষ প্রাচীর ছাড়াও হতে পারে। সো যারা কোষ প্রাচীর সহ থাকে তারা হচ্ছে আমাদের কি বলতো, তারা এক রকমের চলন, আর যারা কোষ প্রাচীর বিহীন থাকে তাদের এক রকমের চলন। সো কোষ প্রাচীর সহ যাদের চলন তাদেরকে আমরা সাইক্লোসিস বা আবর্তন বলি। জিনিসটা উল্টো পাল্টা করা যাবে না। প্রোটোপ্লাজমের চলন, চলতেছি, এটাকে আমরা কি বলবো? মুভমেন্ট। আমি চলাফেরা করতেছি, প্রোটোপ্লাজম চলতেছে, এটাকে আমরা মুভমেন্ট বলি। এখন প্রোটোপ্লাজমের চলনটা দুই রকম। ঠিক আছে, একটা হচ্ছে কোষ প্রাচীর যুক্ত চলন, যেই কোষ প্রাচীরগুলা মানে যেই কোষে কোষ প্রাচীর থাকে তাদের চলন, আরটা যেই কোষে কোষ প্রাচীর থাকে না তাদের চলন। এখন যাদের কোষ প্রাচীর থাকে সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে বহুমুখী। সো এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, এটা একটু দেখো।
একমুখী আবর্তন। একমুখী আবর্তন মানে কি? যেটা অবভিয়াসলি একমুখী, যেটা একটা গহ্বরকে টার্গেট করে। দেখো এর মধ্যে একটা জাস্ট গহ্বর আছে, এই একটা গহ্বরকে টার্গেট করে ও সুন্দর মতো একদিকে ঘুরতে থাকে। সেটা হতে পারে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে, হতে পারে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে, ঘুরতে থাকে। এবং কোষ প্রাচীরের পাশ দিয়ে চলতেছে, আমরা দেখতেছি একদম কোষ প্রাচীরের পাশ দিয়ে, এই গহ্বরের পাশ দিয়েও সুন্দর মতো চলতেছে। এইটার একটা উদাহরণ হচ্ছে পাতাঝাজি। এই যে পাতাঝাজি, এটা হচ্ছে সেই প্লান্টসটা। এখানে যেই যেই তথ্যগুলো আছে সবগুলো অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং হাইলি রেকমেন্ডেড টপিক। ঠিক আছে, এটা এটা বুঝতে কারো সমস্যা আছে? আমি জাস্ট 1 সেকেন্ডে কিন্তু বুঝাই দিছি। এখানে আমি এত সময় নষ্ট করে, এগুলো জাস্ট আমার কাছে, আই এম জাস্ট শেয়ারিং মাই থটস, যে আমি এখানে একটা কোষ আঁকবো, দেন একটা ঝিল্লি আঁকবো, দেন এখানে ঘুরাবো। আমার মনে হয় এগুলোতে সময় নষ্ট হয়। যখন আমি আই এম এনাফ স্মার্ট যে আমি তোমাদেরকে এই ছবিগুলো বের করে এনে দেখাইতে পারবো, বিকজ আমি নিজেও এইসব ছবি সার্চ করে করে পড়তাম। আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, আমি তো মানে এত ভালো কন্টেন্ট ক্লাস তখন ইউটিউবে ছিল না। সো আমি যেহেতু তখন এভাবে পড়তাম, সো আমি তোমাদেরকে এটা জাস্ট দেখাই দিলাম। বুঝতে পারছো? আচ্ছা, এইটারই আরেকটা ভার্সন হচ্ছে বহুমুখী আবর্তন। সো একমুখী আবর্তনকে রোটেশন বলে। যতই তুমি বাংলা ভার্সন হও, অবশ্যই তুমি ইংলিশ টার্ম সহ পড়বা, কারণ পরীক্ষায় আসে রোটেশন কোথায় হয়। আর এটা হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশন তুমি কিভাবে মনে রাখবা? আমি মনে রাখতাম সার্কুলেশন যা চারিদিকে সার্কুলেট হয়। সো এখন এখানে এই যে চারিদিকে যে জিনিসটা সার্কুলেট হচ্ছে, সেটাই আমাদের হচ্ছে অনেকগুলো গহ্বর। তুমি খেয়াল করো এই কোষের মধ্যে অনেকগুলো গহ্বর আছে, এবং অনেকগুলো গহ্বর থাকার কারণে এই দিক দিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম ঘুরতেছে, আবার এই দিক দিয়ে ঘুরতেছে এই এই গহ্বরটাকে কেন্দ্র করে, আবার এইটা দিয়ে ঘুরতেছে, আবার এইটা দিয়ে ঘুরতেছে। সো অনেকগুলো গহ্বরকে অনেক দিক থেকে, এই যে অনেকগুলো গহ্বরকে অনিয়মিতভাবে বিভিন্ন দিক থেকে ঘুরে এইরকম একটা মানে হচ্ছে উদাহরণ আমরা পাবো হচ্ছে ট্রাডেসক্যানশিয়া। ঠিক আছে, ট্রাডেসক্যানশিয়া। এই যে দিস ইজ দ্য ট্রাডেসক্যানশিয়া। ঠিক আছে, তোমরা জানো না এই প্লান্টসটাতে আমার অ্যালার্জি আছে, এটা আমিও জানতাম না। এই প্লান্টসটা আমাকে হচ্ছে সেকশন করে মিওসিস করতে হয়েছে। মিওসিসের যে একদম তোমরা পড়বা একদম ইলাবোরেটলি যে ফেজগুলো আছে সবগুলো আমাকে পড়তে হয়েছে, এবং সেটা হচ্ছে ওই যে প্র্যাকটিক্যালে করতে হয়েছে। আমি যে কি বিপদে করছি বাবা! তোমরা যারা বলো না যে আপু সব জায়গায় বলেন কেন যে আপনি টপার, বুঝবা তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবে, একটা সেমিস্টার যখন পার করবা, তোমাদের সবার আগে আমার কথাই মনে পড়বে যে আপু কেমনে ফার্স্ট হয়ে বেরোইছে। আমরা তো একটা সেমিস্টার পার করতে গিয়ে হাঁপাই যাই, বুঝছো? ইউনিভার্সিটির পড়াশোনা সো ডিফারেন্ট, সো ডিফারেন্ট। সো এইটাতে মাইটোসিস করতে, মিওসিস করতে হতো, না করেও পারা যেত না, বাট আমি এই প্লান্টসটা হাতই দিতে পারতাম না। আমার এটা হচ্ছে চুল খাতো, মানে এটাতে আমার অ্যালার্জি আছে। আচ্ছা, সো সাইটোপ্লাজম আমি বলছি অঙ্গাণুর আধার, আদি নাম হাইলোপ্লাজম, বর্তমান নাম সাইটোসোল, যেটা হচ্ছে লার্ডি দিয়েছে। বৈশিষ্ট্য দেখো লেখা আছে, এগুলো হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য সব প্রোটোপ্লাজমের মতো। পানির পরিমাণ হচ্ছে 65 to 96%, এটা লেখা আছে। একটু খেয়াল করো, একটু মাথা খাটাও। প্রোটোপ্লাস্টের থেকে এইটাতে পানির পরিমাণ কম কেন, কে বলতে পারবা? প্রোটোপ্লাস্টের থেকে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কম কেন? খুবই বেসিক কথা, কারণ নিউক্লিয়াস বাদ হয়ে গেছে। নিউক্লিয়াসে পানি ছিল না, নিউক্লিয়াস তো এখন নাই, সেই কারণে এখানে পানির পার্সেন্টেজটা কমে গেছে। আবার কিছু কিছু কোষ থাকতে পারে যেটাতে অনেক বেশি পানি থাকে, সেজন্য আবার দেখো 90%-এর বেশিও রাখছে, এরকমও হতে পারে। বাট কমছে কিন্তু এই কারণে, কারণ নিউক্লিয়াসটা এখানে ইনক্লুড করা হচ্ছে না। বুঝতে পেরেছো? আচ্ছা ফাইন। আচ্ছা, একটোপ্লাজম কি? একটোপ্লাজম যেটা হচ্ছে মানে মনে করো এটা তো একটা সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে যেগুলো আমাদের হচ্ছে ঘন দানাদার সেগুলো হচ্ছে একটোপ্লাজম, মানে যেগুলো বাইরের দিকে থাকে মেনলি। আর এন্ডোপ্লাজম মানে যেগুলো ভেতরের দিকে থাকে এবং যেগুলো হচ্ছে কম দানাদার। একটো মানে বাহিরে, একটো এসেছে এক্সিট থেকে, আর এন্ডো মানে ভিতরে। কাজ ওই সেম, এখানে যা যা আছে জাস্ট হচ্ছে রিডিং দিবা। আচ্ছা, সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, এখানে দুইটা টার্ম তোমাদের জন্য নতুন, একটা হচ্ছে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম। টু বি ভেরি অনেস্ট, অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম আমি শিখছি হচ্ছে 3rd ইয়ারে না 4th ইয়ারে গিয়ে। অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম কি, হ্যাঁ আমি তোমাদের সহজ করে বলি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা আমার বানানো এক্সাম্পল, আমি তোমাদের সহজ করে বলতেছি। C6H12O6, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে গ্লুকোজ তৈরি হলো।
গ্লুকোজ গঠন করলো। এই প্রক্রিয়াটা হচ্ছে অ্যানাবলিজম বা উপচিতি। ঠিক আছে, আমি কিভাবে মনে রাখবো? আমি কিছু একটা বানাচ্ছি, দ্যাটস এ গুড থিং, তার মানে উপচিতি মানে উত্তম কাজ। সো যেহেতু এটা উপচিতি এবং এটা উত্তম কাজ, সেই কারণে এটা অ্যানাবলিজম। অ্যানা কেন? A1 তাই, বুঝছো? অ্যানা কেন? A1 তাই। কেন A1 কাজ? কোনো একটা কিছু বানানো তো A1 কাজ। বাট মনে করো একটা সুন্দর জিনিস C6H12O6, তুমি গেলা ওকে ঠাস ঠাস করে কাটলা, এইভাবে কাটে ফেললা, এটা যতটা হয় কাটলা, বাট এটাকে ভাঙলা। এই যে তুমি যে এটা ভেঙে ফেললা, এইটা হচ্ছে ক্যাটাবলিজম। কারণ কি? তুমি কেটে ফেললা এবং এটা ধ্বংস করলা। কারণ এটা কি কোনো ভালো কাজ হইলো? একটা ভালো জিনিসকে তুমি কাটলা, ভাঙলা, ছিঁড়লা, ফাটালা, এটা কি কোনো ভালো কাজ? না। এই জন্য এটা হচ্ছে ক্যাটাবলিজম। এটা মনে রাখলেই হবে। তো কোষের মধ্যে অনেক কিছু গঠনের প্রয়োজন হয়, অনেক কিছু ভাঙারও প্রয়োজন হয়, সবই প্রয়োজন হয়। এই সব কাজগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজম করে থাকে। ডান। ওকে, আমরা এখন ক্লাসের লাস্ট টপিক পড়ব এবং খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। আজকের ক্লাসের হোমওয়ার্কও এখান থেকে থাকবে, প্লাস আবারও বলছি তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষায় এই অংশ থেকে একটা কোশ্চিন কিন্তু তোমরা অবশ্যই লিখতে যাচ্ছ, এটা মাথার মধ্যে সেট করে নাও। এবং এমনও হতে পারে যে তোমরা টেস্ট এবং এইচএসসিতেও লিখতে যাচ্ছ, এবং এমনও হতে পারে যে এইচএসসি 26 ব্যাচের যে কোশ্চিনটা আসবে এইচএসসিতে সেটাও এখান থেকে কোশ্চিন আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে তো দেখাই তারপরও, তাহলে আমার কথা তো ভালো লাগে না তোমাদের, বুঝো না? তো কি করলে ভালো লাগবে সেটা করি। দেওয়া, চলো। এই যে দেখো, এখান থেকে অনেকগুলো কোশ্চিন আসছে। হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেলের চিত্র আঁকো, ফ্লুইড মোজাইক মডেল বিশ্লেষণ করো। ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে নামকরণের যথার্থতা বিশ্লেষণ করো, কোষঝিল্লির গুরুত্ব লিখো, আবার কোষ প্রাচীরের সাথে কোষঝিল্লির পার্থক্য আছে। সব রকম কোশ্চিন কিন্তু এখান থেকে এসে গেছে। সো কোষঝিল্লিকে আমরা কোষঝিল্লি, প্লাজমা মেমব্রেন, প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন বলতে পারি। এর মধ্যে কিছু কিছু নাম যেই যে বিজ্ঞানী দিছে তার পাশে সেই বিজ্ঞানীর নামটা লেখা আছে। কোষঝিল্লির ভৌত বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য, যেহেতু কোষঝিল্লি বলতে আমরা জানি যে মানুষের সবচেয়ে আউটার লেয়ার হচ্ছে কোষঝিল্লি, উদ্ভিদের কিন্তু আউটার লেয়ার কোষঝিল্লি না। সো বিজ্ঞানীরা এটা নিয়ে ব্যাপক গবেষণা করেন, ব্যাপক হচ্ছে মানে পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সেখানে তারা অনেকগুলো মডেল দেন, কোষঝিল্লির অনেকগুলো মডেল দেন। এরকমই একটা মডেল হচ্ছে বেনসন মডেল, লিনগার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, স্যান্ডউইচ মডেল যেটা দিয়েছেন হচ্ছে ড্যানিয়েল অ্যান্ড ডেভসন, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস যেটা দিয়েছে রবার্টসন, এবং লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখন পর্যন্ত এটা আমাদেরকে হচ্ছে আমরা বেস্ট ভাবে এটা রেকগনাইজড করছি, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। জেনেটিক কোডন আমরা 10 এবং 11 নম্বর চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? শান্ত, জেনেটিক কোডন আমরা পড়বো, সমস্যা নাই। 10 এবং 11 নম্বর চ্যাপ্টারে না, সরি, পর্বে পড়বো। এই চ্যাপ্টারের 10 এবং 11 নম্বর পর্বে পড়বো। এটা মানে এটা কিন্তু যে জিনের অংশটুকু, আমাদের জেনেটিক কোডনের অংশটুকু আর ডিটেলস ছিল না আমি যখন ইন্টারে পড়তাম, এটাও আমি শিখছি হচ্ছে 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে ইউনিভার্সিটিতে। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল, এটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসনের মডেল, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এখন পর্যন্ত। তো আমরা আগে মডেলগুলোর নাম পড়বো এবং কোন বিজ্ঞানী কোনটা দিয়েছে পড়বো, সাল উই ক্যান স্কিপ। তো প্রথমে আমরা দুটো মডেল আগে একটু শুনে নিব, একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল এবং ইউনিট মেমব্রেন হাইপোথিসিস কি। একদম সিম্পলি জাস্ট কথাটা আমরা জাস্ট জেনে নিব যে কি বলছে। তো স্যান্ডউইচ কি বলো তো? আচ্ছা, হাইপোথিসিস কি? আচ্ছা, হাইপোথিসিস কি, এটা ফিজিক্সে পড়বা। হাইপোথিসিস হচ্ছে যে জিনিসটা আসলে প্রুফ হয় নাই, কিন্তু মানে যে জিনিসটা প্রমাণ হয় নাই কিন্তু সেই জিনিসটার একটা ভিত্তি আছে। মানে কেউ যে কোনো জিনিস হচ্ছে প্রমাণ করতে পারে নাই তার মানে সেটা আসলে ভুল, সেরকমটাও না, আবার এই জিনিসটা প্রমাণও হয় নাই। অনুমান তত্ত্ব, হাইপোথিসিসকে সহজে বোঝার ক্রাইটেরিয়াটা হচ্ছে হাইপোথিসিস মানে অনুমান তত্ত্ব। আচ্ছা, ডান। আচ্ছা, কোর্সে ভর্তি হতে পেজে নক করবা, ঠিক আছে? ইনবক্স করবা, তোমরা রিজন পেজে ইনবক্স করবা, সব বুঝাই দিবে। ওকে, সো স্যান্ডউইচ কি? তোমরা কি স্যান্ডউইচ পছন্দ করো বলো তো? আমি চিকেন স্যান্ডউইচ পছন্দ করি।
চিকেন স্যান্ডউইচের ভেতরে থাকে চিকেন এবং বাহিরে থাকে হচ্ছে দুইটা পাউরুটি। এই যে দুটো পাউরুটি এবং চিকেন, এই দুইটা পাউরুটিটা হচ্ছে প্রোটিন এবং ভেতরকার চিকেন হচ্ছে লিপিড। কি বললাম? দুটো পাউরুটি সেটা হচ্ছে প্রোটিন, খেয়াল করো পার্পেল যে অংশটা আছে সেটা হচ্ছে প্রোটিন এবং ভেতরে যে অংশটা দেখতেছো সেটা হচ্ছে লিপিড। তো উনি খুব সহজ একটা প্রস্তাব করছে যে ঝিল্লিটি 2 স্তর বিশিষ্ট, প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর আছে। 2 স্তর মানে কি আপু? মানে হচ্ছে এইটা একটা স্তর এবং এইটা একটা স্তর, এইটা একটা স্তর এবং এইটা একটা স্তর। আমরা জানি যে কোষ ঝিল্লি 2 লেয়ারের, সো এইটা একটা লেয়ার এবং এইটা আরেকটা লেয়ার। ঠিক আছে, ডান। তো দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপরে এবং নিচে প্রোটিন এবং মাঝখানে হচ্ছে লিপিড থাকে। সো উপরে আর নিচে যে প্রোটিন দ্যাটস কল্ড দ্য পাউরুটি, অ্যান্ড ভেতরে যে লিপিড থাকে দ্যাটস কল্ড হচ্ছে লিপিড, মানে সরি চিকেন থাকে সেটা হচ্ছে লিপিড। ফাইন, এইটারই একটু জাস্ট আপডেটেড ভার্সন, সেম কথাই কিন্তু এখানে কিন্তু মানে এমন না যে অন্য কথা বলছে, সেম কথাই বলছে যে সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই রকম। বায়োলজিক্যাল মেমব্রেন কি? বায়োলজিক্যাল মেমব্রেন মানে যারা বায়োলজিক্যাল অর্গানিজম সবার মেমব্রেন, মানে তুমি উদ্ভিদের কথা বলো, এটার নাম কি, আমি প্রাণীর কথা বলো, গাছ, ঘোড়া, ভেড়া, কুকুর, ছাগল, সবারই এই সেলের যে লেয়ারটা এটা এমনই। ইভেন ব্যাকটেরিয়াল লেয়ারটাও এমন, ব্যাকটেরিয়া, অ্যামিবা, শৈবাল, ছত্রাক সবার লেয়ারই এমন, কোষ ঝিল্লির যে লেয়ারটা সেটা এমন। স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে ইউনিট মেমব্রেন বলে। মানে ব্যাপারটা কি, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লিপিড এবং এখানে গর্তে গর্তে প্রোটিন ঢুকানো আছে। এতক্ষণ আমরা পড়ছি যে হ্যাঁ এটা একটা লিপিডের লেয়ার, এরপরে একটা প্রোটিনের লেয়ার আছে। এখন এটা না বলে বলতেছে যে লেয়ারটা ভেতরে ভেতরে এবং ইনসার্ট করা আছে, মানে প্রোটিনের যে লেয়ারটা উপরের যে লেয়ারটা সেটা ভেতরে ভেতরে এবং ইনসার্ট করা আছে, এই যে এভাবে এভাবে ইনসার্ট করা আছে। এইটাকে আমরা হচ্ছে ইউনিট মেমব্রেন বলি। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বলি। উনি এটা দিছিলেন কারণ উনি শিওর ছিলেন না যে আসলে এই ঘটনাটা এমন কিনা। এইবার আমরা পড়তে যাচ্ছি এইটারই একদম লেটেস্ট ভার্সন, হুইচ ইজ ফ্লুইড মোজাইক মডেল। সিঙ্গার এবং লিকনসন দেওয়া ফ্লুইড মোজাইক মডেল। এটার নাম কেন ফ্লুইড মোজাইক হইছে, এটার নাম কেন আইসবার্গ মডেল হয়েছে, সেটা হচ্ছে ইউনিট মেমব্রেন উনি জাস্ট নাম দিয়েছে। হ্যাঁ, ইউনিট মেমব্রেন মানে হচ্ছে একক পর্দা। উনি এটাতে নাম দিছে যে উনার এই মানে আমরা যতক্ষণ বললাম 2 লেয়ার, উনি আসলে 2 লেয়ারকে প্রায়োরিটি না দিয়ে উনি বলতে চাইছে যে লেয়ারগুলোর মাঝে মাঝে প্রোটিনটা ঢোকানো থাকে। তো তাহলে জিনিসটা মনে হচ্ছে না কিছুটা এক লেয়ার টাইপ অফ? তো উনি এই জন্য এটা হাইপোথিসিস, কারণ এটা কিন্তু হাইপোথিসিস না, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে হ্যাঁ এরকমই হয়। তো এই মডেলটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলে, কেন আইসবার্গ মডেল বলে? হ্যাঁ, এই যে কেন ফ্লুইড মোজাইক মডেল, এই যে হিমশৈল বা আইসবার্গ মডেল কেন বলেছে, ফ্লুইড মোজাইক মডেল কেন বলেছে, সেটা বর্ণনা এখানে হচ্ছে লেখা আছে। ঠিক আছে, তো এটা তোমাদের উপর আমি ছেড়ে দিব, এটা তোমরা পড়বা, তোমরা পড়লেই বুঝবা, কারণ এতক্ষণ আমি মানে এতক্ষণ আমি তোমাদের যা যা পড়াবো সেগুলোতে তোমরা এমনিতেও সব হচ্ছে বুঝে যাবা। তো ওইটা তোমাদের আলাদা করে বোঝা লাগবে না, তোমরা জাস্ট ওই লাইনটা পড়ে নিলেই বুঝবা। ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা আসলে এখান থেকে লিখতে হবে। বইয়ের অবস্থাটা দেখায় তাহলে বুঝবা যে আপু কেন এই কথাটা লিখে দিছে। সো একটু খেয়াল করি, আমরা বইতে যাই। এই যে আমরা এইগুলো মডেল টডেলগুলো পড়ে ফেলছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে আচ্ছা আমরা এখন যাচ্ছি এই যে ফ্লুইড মোজাইক মডেল, এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেলটা খেয়াল করো বইতে কতখানি আছে, দেখছো অবস্থা, দেখছো? এখন পরীক্ষায় আসলে এটা ছবি তো মাস্ট রাখতে হবে। তো ছবি আঁকে এটা লেখাটা ডিফিকাল্ট হয়ে যাবে না তোমাদের জন্য, সেই জন্য কতটুকু আঁকতে হবে কতটুকু লিখতে হবে, আঁকতে তো না লিখতে হবে সেটা বলা আছে। আজকের ক্লাসের HW এটা থাকবে, আমি লাস্টে আবার ক্লাস শেষে কিন্তু এটা দেখাই দিব। ওকে, প্রথমে ফ্লুইড মোজাইক মডেল পড়তে গেলে আমরা একটা সহজ সমাধান মনে রাখবো, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আসলে কি কি দিয়ে তৈরি। মনে রাখবো শর্করা, আমিষ এবং চর্বি,
এগুলোর ইংলিশ নাম কি? এগুলোর ইংলিশ নাম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। আর আরেকটা জিনিস আমরা শিখব, এটাও এক রকমের পদার্থ, সেটা হচ্ছে কোলেস্টেরল। ঠিক আছে, আমার বানান ভুল হয়ে গেলে মাফ করে দিও। আচ্ছা, আমি বানান খুব ভুল লিখি, বুঝছো? আমি যেন পরীক্ষা যখন দিতাম তখন সবসময় বানান মুখস্থ করে যাইতাম, কারণ আমি বানান ভুল লিখি। আচ্ছা, সো আমাদের ফ্লুইড মোজাইক মডেল পড়তে গেলে আমরা মনে রাখবো ফ্লুইড মোজাইক মডেল মানে 4টা জিনিস দিয়ে তৈরি: প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, এবং সাথে হচ্ছে কোলেস্টেরল। তো প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট আমরা জানি আমাদের খাদ্যের সবচেয়ে মেইন 3টা উপাদান, মানে আমাদের প্রধান খাদ্য উপাদানই কিন্তু শর্করা, আমিষ এবং হচ্ছে প্রোটিন। ঠিক আছে, ডান। এইবার একটু বুঝো, প্রথমে আসতেছে লিপিড, বাট এই লিপিডটা হচ্ছে ফসফোলিপিড। হোয়াট ইজ ফসফো? যেটা ফসফরাস গ্রুপ আছে বা ফসফেট আছে, মানে মেন কথা ফসফরাস পড়ছো না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, ওই ফসফরাসটা। তো এখানে ফসফরাস আছে, দ্যাটস ওয়াই এই লিপিডটার নাম ফসফোলিপিড। এবং আমরা অলরেডি বুঝে গেছি যে এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। কেন? কারণ এখানে 2টা লেয়ার আছে এবং এটার স্ট্রাকচারটার একটা স্কেলিটন বা কঙ্কালি, এটা যে একটা আমি যে বলতেছি কোষঝিল্লির যে স্ট্রাকচারটা, সেটার লেয়ারটাই এটা। ঠিক আছে, আচ্ছা। এইবার আমি যেভাবে বুঝাবো, আমার সাথে যদি মনোযোগী হও, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, কারণ আমি তোমাকে পড়ার সিস্টেমটা সহ বলবো। দেখো, ফসফোলিপিড বাইলেয়ারটা 2 স্তর বিশিষ্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। ফসফোলিপিড অণু দিয়ে তৈরি, আমরা সেটাও দেখতে পাচ্ছি যে এখানকার প্রত্যেকটা অণু ফসফোলিপিড দিয়ে তৈরি। এবং প্রতিটি ফসফোলিপিডের সাথে এক অণু গ্লিসারল থাকে। গ্লিসারল এগুলো সব রাসায়নিক পদার্থ। গ্লিসারল কি, এরকম কোনো মানে কি বলে এটারে, মানে এরকম কোনো সংজ্ঞা আসলে আমার কাছে নাই। হ্যাঁ, কার্বোহাইড্রেট কি, তো দেখবা কার্বোহাইড্রেট 10-5টা বৈশিষ্ট্য বলে দিবে, এটাই কার্বোহাইড্রেট। তো ব্যাপারটা এরকম। তো এইগুলো অনেকগুলো রাসায়নিক পদার্থ সম্পর্কে শিখবা, লাইক কোলেস্টেরল, স্টেরয়েড, এগুলো সব রাসায়নিক পদার্থ। এগুলো কি, এটার থেকে মানে এটা আস্তে আস্তে জানবা, বাট আপাতত জানবা যে এগুলো সব রাসায়নিক পদার্থ। সো এইবার আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে গ্লিসারল। তো গ্লিসারলটাই ছবিতে দেখা যায় না, ঠিক আছে? আমরা ছবিতে গ্লিসারল দেখতে পাই না। আমরা এটা জাস্ট জেনে রাখবো যে ফসফোলিপিড বাইলেয়ারে এক অণু গ্লিসারল আছে। এইবার একটা মজার টপিক শিখাই, খেয়াল করো। এই যে এই গ্লিসারল, যেটা বামের সাইডটা খেয়াল করো, ডানের সাইড আগে খেয়াল করো না। গ্লিসারলের সাথে 2টা লেজ থাকে। এটা লেজ না, এই যে এটা লেজ, এই যে এটা একটা লেজ, এটা একটা লেজ, এবং একটা মাথা থাকে। সো 2টা লেজ বা টেল এবং একটা হেড থাকে। জাস্ট অ্যাজিউম যে কোনো একটা ফিশ, যে একটা মাছ, সে কি করে? সে তার লেজ দিয়ে পানিকে সরায় নাকি মাথা দিয়ে পানিকে সরায়? অবভিয়াসলি সে তার লেজ, পাখনা দিয়ে পানিকে সরায় এবং সাঁতার কাটে। তাহলে যে লেজ, সে কি পানিকে পছন্দ করে নাকি করে না? সে পানিকে পছন্দ করে না। তার মানে সে হচ্ছে পানি বিকর্ষী। এবং যে মাথা, আমরা গোসল মানে কি বুঝি? মাথায় পানি ঢালা বুঝি, মানে যেটা হচ্ছে পানি গ্রাহী। তার মানে এটা হচ্ছে পানি মানে হাইড্রোফিলিক। ফিলিক মিন্স ফিলিংস ফর ইট, যেটার প্রতি আমাদের ফিলিংস আছে। সো হাইড্রোফিলিক, বা যেটার প্রতি আমাদের ফিলিংস আছে, মানে পানির প্রতি আমার ফিলিংস আছে, দ্যাটস ওয়াই এটা আমি বলবো হাইড্রোফিলিক। এরপরে হাইড্রোফোবিক। ফোবিক মানে যেটার প্রতি আমার ভয় আছে, ফোবিয়া আছে। তো পানি আমি পছন্দ করি না, আমি হাইড্রোফোবিক। ওকে, পানি একটা পোলার অণু, মানে পানি তো সমযোজী যৌগ, বাট পানি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জযুক্ত। যেহেতু পানি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জযুক্ত, সেই কারণে পানি হচ্ছে পোলার। এই কারণে যে পানিকে পছন্দ করে, যেরকম যে কোনো একটা পদার্থ যে পানিকে পছন্দ করে, সে আসলে পোলার। তো এর যে মাথাটা, সে আসলে পোলার। আর যে পানিকে পছন্দ করে না, এগুলো তোমরা কেমিস্ট্রিতে আরো ডিটেলস জানবা, সেটা হচ্ছে নন পোলার। ক্লিয়ার? এরপরে এখানে খেয়াল করি, ফসফোলিপিড বাইলেয়ার
বা অ্যামফিপ্যাথেটিক মলিকিউল। এই অ্যামফিপ্যাথেটিক কথাটা আমি সবার প্রথমে শুনতে পারি আমার বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষকের কাছ থেকে, বায়োকেমিস্ট্রি ক্লাসে। সো অ্যামফিপ্যাথেটিক আমার কাছে অনেক একটা ইন্টারেস্টিং টার্ম, সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারটা অ্যামফিপ্যাথেটিক। বুঝো একটু এই জিনিস যেটা, এই জিনিসটার একটা অংশ পোলার, একটা অংশ নন পোলার। মানে একটা অংশ পানি পছন্দ করে, মানে এটা করে না, মাসেল লেস যেহেতু এটা করে না, আর এটা পানি পছন্দ করে, ঠিক আছে, এটা করে না, এটা পছন্দ করে। এখন তোমরা জানো না পজিটিভ আর নেগেটিভ দুইটা একসাথে করলে কি হয় বলো তো? জিরো হয়। এখন একজন পানি পছন্দ করে, আরেকজন পানি পছন্দ করে না, এই দুটাকে যখন আমি একসাথে মার্জ করব, তখন আমি আসলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অ্যামফিপ্যাথেটিক মলিকিউল। অ্যামফি মানে হচ্ছে উভয়, আমরা জানি অ্যামফিবিয়ান, উভচর। অর্থাৎ পুরো ফসফোলিপিড বাইলেয়ার যেটা, সেটার অংশে পানি পছন্দ করা লোকও আছে, পানি অপছন্দ করা লোকও আছে। সো ওই অংশটাকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না যে ফসফোলিপিড বাইলেয়ার যেটা, তারা হচ্ছে পানি পছন্দ করে কি করে না, কারণ তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্যই আছে। সো অ্যামফিপ্যাথেটিক মানে যার উভয় বৈশিষ্ট্য আছে, বা বলতে পারি যে পানি পছন্দ করে বা না করে সেই জিনিসটা আমরা ইটস নট রাইটলি আইডেন্টিফাইড অর পারফেক্টলি আইডেন্টিফাইড। ঠিক আছে, যখন 5টা মানুষ হ্যাঁ ভোট দিছে, 5টা মানুষ না ভোট দিছে, আসলে এখানে হ্যাঁ ভোটের সংখ্যা বেশি না না ভোটের সংখ্যা বেশি আমরা আইডেন্টিফাই করতে পারবো না। দিস ইজ হোয়াট ইট ইজ। এইটাই আমি বললাম তোমাদেরকে। আশা করি বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার? এইটা পরীক্ষা না লিখলেও চলবে, সমস্যা নাই, এটা জানানোর জন্য বললাম যে ফসফোলিপিড বাইলেয়ার ইজ নট পানি আকর্ষী আর পানি বিকর্ষী। পানি আকর্ষী আর বিকর্ষী এই জিনিসটা যেটা, সেটা শুধুমাত্র এই টেল এবং হেড। এরপরের টপিকটা খুবই সহজ, একটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। কেন? কারণ এরা মেমব্রেনে থাকে, তাই এরা মেমব্রেন প্রোটিন। সো মেমব্রেনে থাকে প্রোটিন 3 ভাবে। কমন সেন্স, জাস্ট অ্যাপ্লাই সাম কমন সেন্স হেয়ার। কিছু কিছু প্রোটিন কি করবে বলতো? শুধু ঝিল্লির উভয় সারফেসে থাকবে। মানে কি? মানে ওরা সুন্দর মতো এই যে ঝিল্লি যেটা, ও এখানে থাকবে, ও এখানে থাকবে, ও এখানে থাকবে, মানে উপরে, ও জাস্ট উপরে লেগে লেগে থাকবে, এই যে এই জায়গাগুলোতে ও মার্জ হয়ে থাকবে, দেখো। ঠিক আছে, তাহলে ওকে, মানে ওকে আমি বলবো পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন। এই যে দেখো, এইটা হচ্ছে সেই পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন, কারণ ও পেরিফেরিতে থাকে। হোয়াট ইজ পেরিফেরি? যেটা সারফেস, তাকে আমরা বলি পেরিফেরি। এই যে এটা আমার হাতের পেরিফেরি। সো এখানে যে প্রোটিনটা থাকবে সেটাকে আমি পেরিফেরাল প্রোটিন বলবো। আর কিছু প্রোটিনের কি হবে, বাইরে থেকে আরাম পাবে না, ওরা ভিতরে ঢুকতে হবে ওদেরকে। সো ওরা একদম ভেতরে চলে যাবে, অর্থাৎ ওরা একদম ঝিল্লির লেয়ারটা ভেদ করে চলে যাবে। এই দেখো এত বড় একটা প্রোটিন, এটা হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন, মানে ওরা একদম ভেতরে চলে গেছে। দ্যাটস ওয়াই ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত, মানে একদম ভেতরে চলে গেছে, এই জন্য ওরা ইন্ট্রিগাল প্রোটিন। আর আরও কিছু কিছু প্রোটিন থাকবে যারা হচ্ছে এই যে ফসফোলিপিডের সাথে লেগে থাকবে, মানে তারা জাস্ট এই যে লিপিড যে আছে, এই যে দেখো লিপিডের সাথে লেগে থাকে, এই যে লিপিডের সাথে লেগে থাকে, তারা জাস্ট লিপিডের সাথে চুপচাপ লেগে থাকে। হ্যাঁ, আমি তোমাদেরকে এখানে এটাও বলে দিই, যারা সারফেসে থাকে তারাই মূলত হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, কারণ সেম সারফেসটাই তো মূলত লিপিড দিয়ে তৈরি। হ্যাঁ, এটা জাস্ট বিজ্ঞানীদের শখ হয়েছে, এক্সট্রা করে একটা অংশ বের করছে, এখান থেকে একটা এক্সট্রা অংশ বের করছে। তো এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই, এটা তুমি যেখানে একটা লিপিড অণুর সাথে এরকম করে আটকাই দিবা, সেটাকেই তুমি লিপিড সম্পৃক্ত প্রোটিন বলতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের গ্লাইকোক্যালিক্স কি? আমি বলছিলাম যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট থাকবে। আমরা প্রোটিন এবং লিপিড পড়ে ফেলছি, এখন আমরা কার্বোহাইড্রেট পড়ব। সো কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেটটা এখানে যেভাবে থাকবে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। প্রথমে আমরা বুঝি হোয়াট ইজ গ্লাইকোলিপিড। একদম সহজ, যখন লিপিডের সাথে কার্বোহাইড্রেট থাকে তখন সেটা গ্লাইকোলিপিড, কারণ গ্লাইকো মানে কার্বোহাইড্রেট। এইটা মাথার মধ্যে ঢুকায় নাও, আজকের ক্লাসে কিচ্ছু মনে না থাকলেও সারফেস মানে হচ্ছে, সারফেস মানে সারফেক্সেল, ঠিক আছে? সারফেস মানে হচ্ছে লেয়ার, বাহিরের লেয়ার, একটা উপরের স্তর, সেটাকে আমরা সারফেস বলি। এই যে এইটা আমার সারফেস, এইটা আমার পুরো শরীর, এগুলো আমার সারফেস, ঠিক আছে? একটা যে কোনো জিনিস বাইরের লেয়ারকে আমরা সারফেস বলি। ওকে, সো গ্লাইকো মানে কার্বোহাইড্রেট। সো লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট অ্যাড থাকে তখন সেটা গ্লাইকোলিপিড।
প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট অ্যাড থাকে তখন সেটা গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন যখন একসাথে মার্জ হয় তখন সেটাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলি। যখন গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন একসাথে মার্জ হয় তখন সেটাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলি। ফর এক্সাম্পল খেয়াল করো, এখানে আমাদের এই যে যেই এরকম একটা শৃঙ্খল আঁকলো, খেয়াল করো এই যে গোল্লা গোল্লা যে আঁকছে, এটা কিসের সাথে অ্যাড? লিপিডের সাথে অ্যাড। তার মানে এটা গ্লাইকোলিপিড। এখানে একটা প্রোটিন আছে, এই প্রোটিনের সাথে একটা শৃঙ্খল অ্যাড হয়েছে, তার মানে এটা গ্লাইকোপ্রোটিন। এই দুটো জিনিসই আমরা একসাথে করে বলতেছি গ্লাইকোক্যালিক্স। এই দুটো জিনিসকে একসাথে করে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে? এই ছবিটা অতিরিক্ত বেশি ভালো করে আঁকার তোমরা সময় পাবা না। তোমরা আমি একদম হচ্ছে এটার আচ্ছা আমি একে পড়াইনি, তোমরা এমনি অস্থির হয়ে গেছো, আমি একে পড়াইনি, তারপর আমি এটা দেখাই দেবো না। আচ্ছা, এরপরে আসি লাস্ট যেটা, সেটা হচ্ছে কোলেস্টেরল। এই যে এতক্ষণ আমরা যা যা পড়লাম, এই যে এতক্ষণ আমরা যা যা পড়ছি, এই যে ফসফোলিপিড বাইলিয়ারের মাঝে মাঝে এই যে এই জিনিসগুলো হচ্ছে কোলেস্টেরল, মাঝে মাঝে এরকম ভেতরে ভেতরে এই জিনিসগুলো থাকে। সো কোলেস্টেরল হচ্ছে লিপিড জাতীয় পদার্থ, তবে এটি তেল বা ফ্যাট নয়, এটা হচ্ছে একটা স্টেরয়েড। এগুলো সবই হচ্ছে টাইপ অফ মানে যে কোলেস্টেরল আসলে কি সেটা সংজ্ঞা তোমাকে দিতে চেষ্টা করেছে। কোলেস্টেরল সম্পর্কেও তোমরা ডিটেলস পাবে হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারে। আপাতত তুমি এইটুকু জানলেই হবে যে এটা লিপিড জাতীয় পদার্থ এবং হচ্ছে স্টেরয়েডও এক প্রকার লিপিড, তো তুমি ওখান থেকে এগুলো বুঝতে পারবে পরে। এইটা হচ্ছে কোলেস্টেরলের রাসায়নিক সংকেত। সো এখানে এক সাইডে OH বা হাইড্রক্সিল গ্রুপ থাকে এবং আরেক সাইডটা যেটা থাকে সেটা হচ্ছে পানি বিকর্ষী অংশ। পানি বিকর্ষী অংশ, বাকি অংশটা পানি বিকর্ষী। আমরা জানি OH কিন্তু পানি পছন্দ করবে। সো যেহেতু OH পানি পছন্দ করবে সেজন্য এটা এক মাথায় OH থাকে, সেটা পানি আকর্ষী অংশ, আর এক মাথায় থাকে যেটা পানি বিকর্ষী অংশ। ফসফোলিপিড অণু ফাঁকে ফাঁকে অবস্থান করে এবং প্রাণী কোষের ঝিল্লিতে কোলেস্টেরল তুলনামূলকভাবে বেশি থাকে। তোমরা অনেক সময় শুনবা যে ইয়ে বেড়ে গেছে, কি বলে, রক্তের কোলেস্টেরল বেড়ে গেছে, এই কোষ ঝিল্লিতে কোলেস্টেরল বেড়ে যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এই সংজ্ঞাটুকু মানে এই অংশটুকু তোমরা যদি লিখে ফেলাও তাহলে ডান, মানে তোমাদের ফ্লুইড মোজাইক মডেল ডান। এখন ফ্লুইড মোজাইক মডেলে যে ছবিটা আছে সেই ছবিটা আমি বেশি লম্বা করে একে টাইম নষ্ট করতে পারবো না, আমি যে শর্টকাট দেখাই দিচ্ছি। তোমার প্রথম কাজই হবে কতগুলো এই যে এরকম করে ফসফোলিপিড বাইলেয়ার এঁকে ফেলা। ঠিক আছে? এইভাবে অবশ্যই সোজা করে আঁকবা। আমি এত লম্বা সময় নিতে পারবো না এখন, কারণ ক্লাসের আর একটু অংশ বাদ আছে। সো এরপরে আমাদের তোমাদের একবার রিভিশন হয়ে যাবে। আমরা মাথা এবং লেজ আঁকতেছি। সো ফসফোলিপিড বাইলেয়ার, মাথা এবং লেজ হচ্ছে আঁকতেছি। ঠিক আছে? ফাইন। এরপরে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা 3 রকমের প্রোটিন আঁকবো। একটা প্রোটিন আমরা হচ্ছে এইভাবে সারফেসে দেখাবো, আরেকটা প্রোটিন হচ্ছে আমরা এই যে লেয়ারের সাথে মানে লিপিডের সাথে আটকে দিব। আচ্ছা, আমি অন্য একটা কালি দিয়ে প্রোটিন আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা একটা প্রোটিন, এইটা আরেকটা প্রোটিন, আর আরেকটা প্রোটিন হচ্ছে আমি এইভাবে আঁকবো এবং এখানে যে ভেতরের অংশগুলো আছে সেগুলো হচ্ছে রাবার দিয়ে মুছে দিব। ঠিক আছে? আমি আরেকটা যে প্রোটিন আঁকবো সেটা আমি ভেতরের অংশ এঁকে রাবার দিয়ে মুছে দিব। এটা গেল প্রোটিন। এরপরে আমাদের যে গ্লাইকোক্যালিক্স আছে, একটা গ্লাইকোক্যালিক্স আমি আঁকবো হচ্ছে কিসের সাথে বলো তো? লিপিডের সাথে। আরেকটা গ্লাইকোক্যালিক্স আমি আঁকবো হচ্ছে প্রোটিনের সাথে। এই যে যা যা দেখাইছি সব আঁকা কিন্তু ডান। লাস্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে কোলেস্টেরল। সো কোলেস্টেরল গুলো এই যে ভেতরে এইভাবে দেখিয়ে দিলেই হবে, কিছু কিছু জায়গায় একদম নামমাত্র কিছু জায়গায় দেখালেই হবে। ডান। যা যা তুমি বর্ণনা করবা তা তা হচ্ছে তুমি জাস্ট একবারই আঁকবা, তোমার বেশিবার আঁকার দরকার নাই। তুমি যদি বেশিবার আঁকতে যাও তুমি পরীক্ষায় সময় পাবা না। ঠিক আছে? দেন চিহ্নিতকরণ করবা। বাট তোমরা সবাই একটা কাজ করবা না, সেটা হচ্ছে কোনটা কোষের ভেতরের দিকে আর কোনটা কোষের বাহিরের দিকে এটা তোমরা কেউ চিহ্নিতকরণ করবা না, আমি জানি। তো অবশ্যই এইটা চিহ্নিতকরণ কইরো, হ্যাঁ, যে কোষের ভেতরের দিক কোনটা, কোষের ভেতরের দিক কোনটা, কোষের বাহিরের দিক কোনটা। ডান? ফাইন।
এরপরে আমরা দুটো টপিক পড়বো, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি, আর আরেকটা হচ্ছে আমাদের প্রোটিন মেমব্রেন প্রোটিনের কাজ কি। এইটা আমি একটু বলে দিই, এই জিনিসটা একটু খেয়াল করে নাও। তোমাদের বইটা আগে একটু দেখাই দিই। এই যে বইয়ে এইভাবে লেখা আছে যে আমরা যে প্রোটিন মেমব্রেন প্রোটিনগুলো বলছিলাম, এটা কিন্তু আমরা সৃজনশীলে লিখবো না। এই মেমব্রেন প্রোটিনের কাজের অংশ হচ্ছে আমাদের এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের মেমব্রেন প্রোটিনের কাজের অংশ। এটা জাস্ট অ্যাডমিশনের এমসিকিউর জন্য পড়বা। এখানে তোমরা অনেকগুলো টার্ম পাবা, নিউরোট্রান্সমিটার, রিসিপ্টর মিডিয়েট অ্যান্ডোসাইটোসিস, ইনসুলিন রিসিপ্টর, পাম্প, ক্যারিয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট। এগুলো তোমার যখন ইন্টার লাইফ শেষ হবে তুমি সবগুলোর এক্সপ্লেনেশন পাবা। যেহেতু এই টপিকটা শুধু এমসিকিউ বেসড এবং অলরেডি তুমি অনেক কিছু নতুন শিখছো ফর দ্য ফার্স্ট টাইম। তুমি কয়দিন আগে জানতা জাস্ট ঝিল্লি 2 লেয়ারের হয়, এখন এসে দেখলা ওই ঝিল্লির ভেতরেও এত কিছু, তো তোমার মাথায় এমনি ঘুরবে। এখন তোমাকে যদি আমি এখানকার প্রত্যেকটা টার্ম বুঝাইতে যাই তোমার মাথা আরো ঘুরবে। সো তুমি একটা স্মার্ট স্টুডেন্ট হবা, তুমি প্রথমবার যখন এই টপিকটা পড়তেছ তুমি জাস্ট ওইটা স্কিপ করবা, অথবা যারা ভালো স্টুডেন্ট আছো তারা কি করবা, একবার রিডিং পড়বা, খুব সুন্দর করে গুছায় দেওয়া আছে। রিসিপ্টরের কাজ কি, উদাহরণ কি, পরিবহনে সাহায্য করে সেখানে কি কি হয়, সেখানে উদাহরণ কি, এইভাবে জাস্ট এগুলো দেওয়া আছে। বাট এগুলো সবগুলো টার্ম তোমরা আস্তে আস্তে জানবা। সো এইখানকার কোনো টার্ম নিয়ে এখন বিচলিত হবা না। আমি জাস্ট এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হচ্ছে ঝিল্লির অনেকটা তরল পদার্থের ন্যায় আচরণ করার কারণে লিপিড অণুর তরল পদার্থের ন্যায় একই স্থান পরিবর্তন করে। একটু বুঝি, এই ঝিল্লিটা তরল পদার্থের মতো করে আচরণ করে, এবং এখানে যেহেতু লিপিড আছে, তরলের মধ্যে লিপিড আছে বলতে পারো, এরা এই লিপিডগুলো পাশে ব্যাপ্ত হয়, অর্থাৎ লিপিড এই জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, তারপরে অক্ষ বরাবর ঘুরতে পারে। এই লিপিডগুলো মনে করো গোল 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 ঘুরতে পারে। সো এই যে লিপিডগুলো সরাসরি করে, লিপিডগুলো ঘোরাঘুরি করে, এই ব্যাপারটার কারণে, এই সিচুয়েশনটার কারণে এটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলি। একদম সোজা বাংলা কথায় কোষ ঝিল্লির লিপিডগুলোর ঘোরাফেরা, মজা মাস্তি করা, হ্যাঁ, সব কিছুকে আমরা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলি। ডান। এইবার আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আচ্ছা, রাসায়নিক উপাদান, এটাও দেখাই দিই। রাসায়নিক উপাদানটা তোমরা জানো যে রাসায়নিক পদার্থ মানে তো রাসায়নিক উপাদান। সো রাসায়নিক পদার্থের মধ্যে এখানে লিপিড কয় পার্সেন্ট, প্রোটিন কয় পার্সেন্ট, পলিস্যাকারাইড কয় পার্সেন্ট, এটা থাকবে। প্রোটিন কিভাবে কাজ করে সেটা থাকবে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অংশটা, সেটা হচ্ছে কোষ ঝিল্লির শুষ্ক ওজনের 75% লিপিড। লিপিড বলতে মূলত এখানে ফসফোলিপিড, তোমরা এটা জানো। ফসফোলিপিডের মধ্যে আবার 5 রকম ফসফোলিপিড পাওয়া গেছে। সবচেয়ে সরল ফসফোলিপিড হলো ফসফেটিডিক অ্যাসিড, এবং বাকি 4টা হচ্ছে জটিল। 5টার মধ্যে একটা সরল, তার নামটা পড়বা, বাকি 4টা জটিল। জটিলের মধ্যে একটার নাম হচ্ছে লেসিথিন, এবং ঝিল্লিতে থাকা ফসফোলিপিডের অর্ধেকের বেশি লেসিথিন হতে পারে। এটা জাস্ট একটা রিডিং পড়ার টপিক, এটা কিন্তু মুখস্থ, মানে রিডিং বলতে এখান থেকে এমসিকিউ আসবে, বাট এখানে বুঝার কিচ্ছু নাই। এটা রাসায়নিক গঠন, যে আমাদের কোষ ঝিল্লিতে ফসফোলিপিড পাওয়া যায়। ফসফোলিপিড 75% থাকে, মানে লিপিড 75% থাকে, সবচেয়ে বেশি থাকে ফসফোলিপিড। 5 রকমের ফসফোলিপিড পাওয়া গেছে। যখন পড়বা নিজে নিজেকে এগুলো ব্রেইন স্টর্মিং করে করে একটু বলবা যে 75% ফসফোলিপিড লিপিড থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি ফসফোলিপিড থাকে। 5 রকমের ফসফোলিপিড পাওয়া গেছে, একটা সরল, 4টা জটিল। সরলের নামটা কি, জটিলের নামটা কি? জটিলের মধ্যে লেসিথিন প্রধান, শেষ। আর লাস্টে একটা আছে, কোনো কোনো ক্ষেত্রে আরএনএও থাকতে পারে। হ্যাঁ, কোষ ঝিল্লিতে আরএনএও থাকতে পারে, সেটা হচ্ছে পেঁয়াজের কোষ হচ্ছে এটার উদাহরণ। ওকে, ডান। এরপরে সেম আগের মতো তোমরা কাজ পড়ে নিবা। কাজের একটা স্মার্ট মেমোরি হ্যাক দেওয়া আছে, এটা হচ্ছে পড়বা। নিউরো ট্রান্সমিটার মানে ওই যে বললাম, এগুলো তোমরা সব আস্তে আস্তে জেনে যাবা। নিউরো ট্রান্সমিটার মানে হচ্ছে নিউরন, মানে স্নায়ু কোষ রিলেটেড কথাবার্তা, যে স্নায়ু কোষ হচ্ছে কিভাবে এখানে কোষ ঝিল্লিতে মেসেজগুলো ট্রান্সফার করতেছে, এই টাইপের কথাবার্তা। আচ্ছা, এখন আমাকে জাস্ট 4 মিনিট দিবা। 4 মিনিটে আমি চারটা জিনিস খালি ঠাস ঠাস করে পড়াই দিব। সেটা হচ্ছে মাইক্রোভিল্লি, আমি আগে একটু দেখাই নিই মাইক্রোভিল্লি কি, ডেসমোজোম কি, এবং ফ্যাগোসাইটোসিস ভেসিকল কি, পিনোসাইটিক ভেসিকল কি। হ্যাঁ,
এই 4টা জিনিস আমি হচ্ছে তোমাদেরকে এখন ঠাস ঠাস করে দেখাই দিব। ওকে, ডান। দেখি বুঝি, লেসিথিন কি আপু? যে লেসিথিন হচ্ছে রাসায়নিক পদার্থ, ঠিক আছে। লেসিথিন কি? লেসিথিন হচ্ছে এক রকমের ফসফোলিপিড। ফসফোলিপিড কি? ফসফোলিপিডের হচ্ছে লিপিডের সাথে ফসফেট ফসফেট যুগ হলে সেটা ফসফোলিপিড। হ্যাঁ, এগুলো সব এক একটা রাসায়নিক পদার্থ। আচ্ছা, এইবার মাইক্রোভিল্লি বা মাইক্রোভিলাই, এটা কিন্তু অলরেডি তোমরা নোন টার্ম। মনে করো একটা কোষ ঝিল্লি, ওর তো হওয়া উচিত ছিল এমন, তাই না? ওর এমন হওয়া উচিত ছিল কিনা, ভদ্র মানুষের মতো এমন হওয়া উচিত ছিল, বাট ও হয়ে গেছে এমন। এই যে এমন হওয়া উচিত ছিল হয়ে গেছে এমন, এই ব্যাপারটাই হচ্ছে মাইক্রোভিল্লি। অর্থাৎ অন্ত্রের এপিথেলিয়াম কোষ। অন্ত্র কি? অন্ত্র হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো তোমার পেটের মধ্যে আছে। এই জিনিসগুলো, এগুলোকে অন্ত্র বলছি। এই যে অন্ত্র, অন্ত, হ্যাঁ উচ্চারণ আসে না কেন বুঝি না, ইন্টেস্টাইন, আচ্ছা ইংলিশ নাম হচ্ছে ইন্টেস্টাইন। এটার এপিথেলিয়াম কোষ মানে এটার আবরণী কোষ। এপিথেলিয়াম মানে হচ্ছে আবরণী কোষ। তো অন্তের যে লেয়ারটা আছে সেই লেয়ারগুলো, কোষ ঝিল্লিটা ন্যাচারালি স্ট্রেট না হয়ে এরকম কার্ভ কার্ভ হয়। তো ওইটার যে ভাঁজ সেটাকে আমরা হচ্ছে মাইক্রোভিল্লি বলি। অর্থাৎ কোষ ঝিল্লির এরকম আঙ্গুলের মতো ভাঁজকে আমরা মাইক্রোভিল্লি বলি। এদের সংখ্যা 3000 পর্যন্ত হতে পারে। কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করে। দেখো একটু খেয়াল করো, একটা জিনিস এমন, তার আয়তন কত হবে, আর একটা জিনিস এমন, তার আয়তন কত হবে বলো? ওর থেকে ও বেশি পরিমাণ শোষণ করতে পারবে না। ও এইখান দিয়ে পারবে, ওইখান দিয়ে পারবে, এখান দিয়ে পারবে, এখান দিয়ে পারবে। যেহেতু অন্ত্র আমাদের খাবার মানে পুষ্টিগুলো শোষণ করতেছে, এই কারণে এমন এমন করে, ঠিক আছে। স্টেরয়েড, ওই যে লেখা ছিল, স্টেরয়েড হচ্ছে এক রকমের লিপিড, ঠিক আছে। কোলেস্টেরল এক রকমের লিপিড। এগুলো সব এক এক রকমের রাসায়নিক পদার্থ। এই স্টেরয়েড কি, লিপিড কি, এগুলোর খুবই ডিটেলস হচ্ছে আমরা 3rd চ্যাপ্টারে শিখবো, এই তার কয়েকদিন পরেই শিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে ডেজমোজোম কি? ডেজমোজোম কি? কোষ ঝিল্লির কোনো কোনো স্থানে টর্নোফাইব্রিন নামক ফিলামেন্ট যুক্ত ঘন অংশ দেখা যায়। এই যে আমাদের এটা কোষ ঝিল্লি, দুইটা কোষের হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, এইগুলা হচ্ছে টর্নোফাইব্রিল। দেখো টর্নোফাইব্রিল দেখতে কেমন, এই যে এইগুলো হচ্ছে আমাদের টর্নোফাইব্রিল। টর্নোফাইব্রিল এই যে এরকম, যে এরকম ভাবে যে অংশটা, এটা হচ্ছে টর্নোফাইব্রিল। এই টর্নোফাইব্রিল সহ একটা ঘন অংশ আমরা দেখতে পাচ্ছি। এই টর্নোফাইব্রিল সহ ঘন অংশটাই ডেজমোজোম। টর্নোফাইব্রিল হচ্ছে এক রকমের ফাইব্রিল, মানে এক রকমের তন্তু, এক রকমের তন্তু, ঠিক আছে। তো এই যে এক রকমের তন্তু, এক রকমের তন্তু, এক রকমের তন্তু, এগুলোর সাথে যখন আমাদের হচ্ছে একটা ঘন অংশ অ্যাড হয় তখন সেটাকে আমরা ডেজমোজোম বলি। তো ব্যাপারগুলো হচ্ছে এগুলো আমরা এখানে কেন পড়ছি, কারণ এইটার টপিকটার নাম কি? কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। আমরা যে ভাবলাম যে কোষ ঝিল্লি সারা জীবন এমনই থাকবে, না, কোষ ঝিল্লি এমন এমনও হতে পারে। কোষ ঝিল্লির এইখানে ভেতরের দিকে অনেকগুলো এরকম ফাইবারের মতো গঠনও হতে পারে, সেটা আমরা পড়ছি। এরপরে আমরা পড়ব ফ্যাগোসাইটোটিক ভেসিকল। এটাও আমি চিত্র আঁকাইতে পারি, বাট এটার দরকার নাই। এই টপিকটা চিত্র এখানে আঁকানোর জায়গা না, এটা জুওলজির মধ্যে আমাদের চিত্র লাগবে, এখানে দরকার নাই। এটা কি? একটা খাবার আসছে, সেই খাবারটাকে আমরা ঘিরে ফেলছে, ঘিরে এরকম করে খেয়ে নিছে, মানে ও ভেতরে এরকম করে নিছে। এই যে ও এমন করে নিছে, এই যে ওর যে ভেতরে নিয়ে নিছে, ও ভেতরে যে এই গোল্লাটা তৈরি করছে, এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। এবং ওই ভেতরে যে গোল্লাটা তৈরি করলো ফ্যাগোসাইটোটিক ভেসিকল বলে। মনে পড়ে ক্লাসের একদম শুরুতে আমি যে বলছিলাম ভেসিকল মানে একটা থলে? এই দেখো সেই এটা হচ্ছে এরকম একটা থলে। তাহলে একটা কঠিন বস্তু কোষ ঝিল্লির কাছে আসছে, ও জাস্ট ওকে এমনি করে আবৃত করছে, করে প্রথমে মানে থাকে না ওই যে দেখবা টিকটিকি যখন শিকারে যায় তখন এরকম করে, এক্স্যাক্টলি এরকম ও জাস্ট এরকম করে ও ভেতরে ওকে নিয়ে নিছে। এই যে ভেতরে যেরকম করে নিয়ে নিছে, ও একটা গোল্লা বানায় ফেললো না? এই যে আমার মনে করো আমার এটা সহায় দিয়ে, এই দেখো এখানে একটা ভেতরে একটা গোল্লা হইলো না? এইটাই একটা ভেসিকল। এটা ভেসিকল মানে একটা থলে। ভেসিকল নিয়ে আরো অনেক কথাবার্তা আমরা আগামীকালকের ক্লাসে বলবো। ফাইন। এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে পিনোসাইটিক ভেসিকল কি? এটা কি? মনে করো কোষ ঝিল্লির এক জায়গা ফেটে গেছে, ঠাক করে ফেটে গেছে। এখন ফাটার কারণে কি হবে? সেখান দিয়ে অনবরত পানি টানি সব বেরোয় যাচ্ছে, দেখো সব সেই ফাটল দিয়ে পানি বা তরল পদার্থ কোষের ভেতরে, মানে ভেতর থেকে বাইরেরটাও বেরোয় যাচ্ছে, বাইরে থেকে ভেতরেও ঢুকছে, যে কোনো কিছু হতে পারে। তখন পিনোসাইটোটিক ভেসিকল তৈরি হয়। এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে। তখন ও কি করলো? এই যে ফেটে যে গেছে,
ও সুন্দর করে এরকম একটা অংশ বানালো এবং আলটিমেটলি ভেতরে একটা ভেসিকল বানালো। ভেসিকল মানে একটা গোল্লা, একটা থলে, একটা গহ্বর। ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট টার্ম। গহ্বর একটা, এটা গোল্লা অংশ। হ্যাঁ, একটা থলে যেটাতে তুমি কিছু রাখতে পারবা। লাইক এই যে পিনোসাইটোসিসে পিনোসাইটোসিসে তোমার তরল পদার্থটাকে তুমি রাখলা এবং ফ্যাগোসাইটোসিসে তুমি কঠিন পদার্থটাকে রাখলা। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটা হচ্ছে পিনোসাইটোসিস প্রক্রিয়া। এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে গহ্বরটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোটিক ভেসিকল, এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় যে গহ্বরটা তৈরি হয়েছে সেটা পিনোসাইটোটিক ভেসিকল। ক্লিয়ার? হ্যাঁ, আপাতত তুমি থলে বুঝো, এটা কোষের মধ্যে একটা গহ্বর, গোল গোল জিনিস। ঠিক আছে, আচ্ছা থামো, দেখাই দিই আমি তোমাকে ভেসিকল কি। এই দেখো, এই যে বইতে আগামী ক্লাসে আমরা পড়বো এই টপিকটা, তুমি খেয়াল করবা। ও আচ্ছা, এইটাতে তো ইয়ে নাই, এটা তো শুধু আজকের পার্টটুকু আছে, তো এটাতে ইয়েটা নাই। এর পরের ক্লাসের অংশে তুমি দেখবা যে গোলজি বস্তু আছে না, এই যে আমার কাছে বই আছে, গোলজি বস্তু আছে না, গোলজি বস্তুর সাথে যে গোল্লা অংশটা থাকে সেটাকে আমরা হচ্ছে ইয়ে বলি, সেটাকে আমরা ভেসিকল বলি। এই দেখো, খেয়াল করো, এই যে গোলজি বডিতে, এই যে দেখো, এই যে দেখছো, এই যে গোল্লা গোল্লা অংশগুলো দেখছো, এগুলো ভেসিকল। দেখছো গোল্লা গোল্লা অংশগুলো, এগুলো ভেসিকল। ঠিক আছে, এরকম গোল্লা, যে কোনো একটা গোল্লা বা থলে বা গহ্বর, এই জিনিসগুলো আসলে হচ্ছে ভেসিকল। বুঝতে পেরেছি আমরা? আমরা কি বুঝতে পেরেছি? ওকে। গ এবং ঘ লেখার কৌশল বলে দেওয়া আছে টপার্স ব্লুপ্রিন্টে, এবং লেখা থাকে যে অমুক অংশে বিদ্যমান। তো অমুক অংশটা ওই পার্টের মধ্যেই থাকে, যে তুমি কিভাবে লিখবা ওটা অমুক অংশের মধ্যেই থাকে। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সৃজনশীল যখন লিখতে বলি হুবহু টপার্স ব্লুপ্রিন্ট ফলো করতে হবে এরকম না, ওইটা লেখার একটা পারফেক্ট ওয়ে। পড়া সবসময় কিন্তু আমরা একটু বেশি পড়ে যাই, বাট পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আমরা সব লিখতে পারি না। পরীক্ষার হলে অবশ্যই সময় অনুযায়ী তোমাকে একটু লাইন কাটছাট করে লিখতে হবে, এটা তোমার বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝতে হবে যে এই লাইনটা আমি স্কিপ করে দিই। আর তুমি যতই চিন্তা করো, পরীক্ষার হল পর্যন্ত গিয়ে তুমি আসলে সবকিছু লিখেও আসতে পারবা না। আজকের ক্লাসের হোমওয়ার্ক সবাই একটু ঠান্ডা মাথায় শুনবো, না হলে পরে ভুলভাল হবে। ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেল বিশ্লেষণ করো বা বর্ণনা করো। দেখতেই পাচ্ছ কতগুলো বোর্ডে অলরেডি চলে আসছে। এটা মার্ক 4, সময় 10 মিনিট। অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে, প্রয়োজনে বর্ণনা অংশ শর্ট করবে। আগে বর্ণনা লিখে তারপরে চিত্র অঙ্কন করবে, শুরুতেই ঠাস করে চিত্র অঙ্কন করবে না। বা অবশ্যই কিছু একটা উদ্দীপক বা কিছু একটা লিখে, মানে কোনো একটা লাইন অ্যাটলিস্ট লিখে তারপরে চিত্র এঁকে তারপরে বর্ণনা। অর্থাৎ শুরুতেই চিত্র না, মিনিমাম 2টা লাইন হলেও লিখে তারপরে চিত্র, অথবা বর্ণনা লিখে লাস্টে চিত্র। ইট ইজ ইয়োর কমফোর্ট জোন। প্রয়োজনে বর্ণনা অংশ শর্ট করবা। 10 মিনিটে যদি লিখতে না পারো তাহলে বর্ণনা অংশ শর্ট করবা। শোনো, তোমরা যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম এগুলা লিখতেছো, তোমরা একদিনে এটা পারফেক্ট লিখতে পারবা না। তোমরা এটা এক্সপেকটেশনও রাখবা না। যে না দেখে লিখতে পারবা না সে অ্যাটলিস্ট দেখে লেখো, আর যে না দেখে লিখতে পারবা সে তো অবশ্যই না দেখে লিখবা। আগে সুন্দর করে পড়াশোনা করে ক্লাসের পরপরই তোমাকে হোমওয়ার্ক সাবমিশন করতে হবে না। ঠিক আছে? তুমি হোমওয়ার্ক পরের দিন সাবমিশন করো, সমস্যা নাই। আচ্ছা, তো একজন শুধুমাত্র একটা পোস্ট করবা, ওই পোস্টে কম মার্ক দিছি বলে পরে আবার পোস্ট করবা না, তাহলে দুটোই ডিক্লাইন হয়ে যায়। এটা এআই অ্যাসিস্টই ডিক্লাইন করে দেয়, কারণ গ্রুপে ওভাবেই বলা আছে। এইচএসসি বায়োলজি বাই তুন্ড রিজিয়ন গ্রুপে পোস্ট করবা। একজন একটা পোস্ট করে ঘুমায় থাকবা, দুনিয়ার সবকিছু ভুলে যাবা। কোথাও টোকাটুকি করবা না যে আপু গ্রুপে তো অ্যাপ্রুভ করেন না, এইসব কোনো কিছু করবা না। জাস্ট ভদ্র বাচ্চার মতো গ্রুপে পোস্ট করে বসে থাকবা, অপেক্ষা করবা এবং পোস্ট অ্যাপ্রুভ করে মার্ক দেওয়া হবে। আমি যেহেতু সবার খাতা চেক করি মাত্র 2 দিনের মধ্যে, আমার তো অনেক কাজ থাকে, রাইট? তোমরা এটা জানো, আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি। আমার পক্ষে কেন তোমারটা পারফেক্ট না এটার এক্সপ্লানেশন দেওয়া সম্ভব না। যাকে আমি 4-এ 4 দিছি তারটা পারফেক্ট, তারটা তোমারটা কম্পারিজন করবা যে তোমার কেন ওর মতো হয় নাই, ওরটা ভালো, ওর মতো করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আগামী ক্লাসের আগ পর্যন্ত, আগামী ক্লাস কবে আপু? আগামী ক্লাস হচ্ছে 7 জুলাই মঙ্গলবার রাত 10টা, অর্থাৎ মঙ্গলবার রাত 9টা পর্যন্ত গ্রুপে পোস্ট সাবমিশন হবে এই টপিকটার উপরে, মানে এই হোমওয়ার্কটা তুমি সাবমিট করতে পারবা। মঙ্গলবার রাত 9টার পরে আর কোনো ধরনের এই সাবমিশনটা নেওয়া হবে না।
এবং চেষ্টা করবা যে না দেখে লিখতে। ফাইন। বোর্ড এবং অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক এখন ফর দ্য ফার্স্ট টাইম তোমরা পড়তেছো, প্রথমবারই তুমি বোর্ড অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক পড়তে পারবে না, এটা তুমি আস্তে আস্তে বুঝে যাবা। তো তুমি এটা আস্তে আস্তে পড়ার প্র্যাকটিস করবা। হ্যাঁ, আচ্ছা। সাপ্তাহিক পরীক্ষার সিলেবাস কিন্তু আজকে পর্ব 2 পড়ানো হয়ে গিয়েছে, পর্ব 1 থেকে 4। মঙ্গলবারে 3 নম্বর এবং বৃহস্পতিবারে 4 নম্বর পর্বের ক্লাস হবে। সো 1 থেকে 4 পর্বের উপরে শুক্রবারে কিন্তু পড়ার পর্যাপ্ত সময় পাবা, রিভিশন দেওয়ার সময় পাবা। শনিবারে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে। তোমরা টপার্স ব্লুপ্রিন্টের যে অ্যাডমিশন কোশ্চিন ব্যাংকটা আছে সেগুলো পড়বা। আমি ওখান থেকে কোশ্চিন বেশি দিব, এটা আমি আগেই বলে দিচ্ছি। কেন দিব ওখান থেকে সেটাও বলে দিচ্ছি, কারণ ওই কোশ্চিনগুলোই তোমার আগে আত্মস্থ করা দরকার, যেন অ্যাডমিশনের সময় গিয়ে যখন সবাই তোমাকে বলবে কোশ্চিন ব্যাংক পড়ো, কোশ্চিন ব্যাংক পড়ো, তোমার যেন কোশ্চিন ব্যাংক পড়া না লাগে। ক্লিয়ার? সো ওইখানকার কোশ্চিন বেশি থাকবে। কেউ আবার এসে গ্রুপের মধ্যে বলবা না আপু টপার্স ব্লুপ্রিন্ট থেকে তো কোশ্চিন বেশি ছিল, এটা ইচ্ছা করেই করা থাকবে। সাপ্তাহিক পরীক্ষাতে হয়তো অধ্যায় ভিত্তিক পরীক্ষাতে টপার্স ব্লুপ্রিন্টের কোশ্চিন কমে যাবে, বাট সাপ্তাহিক পরীক্ষাতে টপার্স ব্লুপ্রিন্টের কোশ্চিন বেশি থাকবে। 11 জুলাই শনিবার 25 মার্কের 25টা এমসিকিউ হবে। সাপ্তাহিক পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবং সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত, শনিবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত তুমি যে কোনো সময় ঢুকে এক্সাম দিতে পারবা। ইভেন তুমি যদি এক্সামও মিস করো তাহলে প্র্যাকটিস এক্সাম হবে, সেক্ষেত্রে তুমি মার্কিংটা এবং লিডার বোর্ডের ওই পজিশনটা হয়তো পাবা না, ঠিক আছে? বাট এই টাইমের মধ্যে তুমি যে কোনো সময় ঢুকে 25 মিনিটের মধ্যে এক্সাম দিতে পারবা, একটা আইডি থেকে একবারই এক্সাম দিতে পারবা। ওয়েবসাইটে দিতে পারবা। কিভাবে পরীক্ষা দিতে হবে এটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, বাট খুবই সহজ। ওয়েবসাইটে ঢুকলেই দেখবা যে কোর্সের পাশে হচ্ছে এক্সাম লেখা আছে, ওইখানে ঢুকলেই তোমরা পেরে যাবা। এটা খুবই ইজি। ইউ পিপল আর স্মার্ট। কোনো কিছু পারছি না এটা বলার আগে চিন্তা করবা যে তোমরা এই যুগের ছেলে পেলে, তোমরা সব পারবা। আমার থেকে তোমরা ভালো ইনস্টা চালাইতে পারো, আমি তো ইনস্টা চালাইতেই পারি না, বুঝতে পারছো? সো ওয়েবসাইটে এটা পেয়ে যাবা। ওয়েবসাইটে যাদের ঢুকতে সমস্যা হচ্ছে তারা ACS এর হেল্পলাইন নাম্বারে কল দিয়ে জয়েন করে নিবা, ঠিক আছে? সো সবাই আজকের ক্লাসটা আশা করি হচ্ছে প্রাইস হচ্ছে অধ্যায় ভিত্তিক এক্সামে থাকবে। এই অধ্যায়টা যখন পুরোটা শেষ হয়ে যাবে তখন যে একটা 50 মার্কের বড় একটা এক্সাম হবে সেটাতে প্রাইস থাকবে। সাপ্তাহিক এক্সামে প্রাইস থাকবে না, সাপ্তাহিক এক্সামটা তোমাদের প্র্যাকটিস এক্সাম, এটা তুমি নিজেই নিজেকে যাচাই করবা, ঠিক আছে? সো এটাতে থাকবে না। আচ্ছা, সেই তো আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ইউটিউবে একটু পরে ক্লাসটা আপলোড হয়ে যাবে, ওয়েব অ্যাপে আপলোড হয়ে যাবে 6 ঘন্টার মধ্যেই। তোমরা ক্লাস করবে এবং যারা কোর্সে এনরোল নাই তারা এই ক্লাসগুলো করে আশা করি বুঝতে পারতেছো যে ইন্টারের পড়াশোনার কিরকম চাপ এবং কিরকম তথ্য তোমার মনে রাখতে হবে। সো অবশ্যই পড়াশোনা করা কিন্তু শুরু করে দাও। আর মানে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় যে তোমরা হচ্ছে নিজের জাজমেন্ট ইউজ করবা, ঠিক আছে? বিভিন্ন জায়গায় যে তোমরা জাজমেন্ট খুঁজে বেড়াও, ইট ইজ হাই টাইম। কয়দিন পরে কোন কলেজে ভর্তি হবে এই ডিসিশনটাও তোমাদের নিতে হবে। এই ডিসিশন তোমাদের হয়ে কেউ নিয়ে দিবে না। সো এগুলো একটু বোঝার চেষ্টা করবা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসে তোমাদের এত এত রেসপন্স দেখে আমি খুবই খুশি। সবাইকে আল্লাহ হাফেজ।